শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মেহেদী ধ্রুব, প্রভাষক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, 36তম বিশেষ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। আমাদের ক্লাস চলছে, আমাদের নিয়মিত ক্লাস, লাইভ ক্লাসগুলো চলছে। আপনারা সেই ক্লাসগুলো করছেন এবং সেই ক্লাসের উপর পরীক্ষা দিচ্ছেন। অলরেডি একটি পরীক্ষা চলছে, গতকাল রাত 12টা থেকে শুরু হয়েছে এবং আজকে রাত 12টা পর্যন্ত। সেই পরীক্ষাটি হচ্ছে সন্ধির উপর। আপনারা যারা পড়াশোনা করেছেন বা আমার লেকচারটি দেখেছেন, 3টা লেকচার দেখেছেন, তারা আশা করছি পূর্ণ নম্বর পাবেন। তো আজকের ধারাবাহিকতায় আজকে আমাদের পাঠ্য পড়ব হচ্ছে আমরা উপসর্গ পড়ব। উপসর্গ পড়ার আগে আপনারা কেমন আছেন? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিন। কমেন্টে একটু জানিয়ে দিন আপনারা সব কিছু শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। সবাই কেমন আছেন? আর সন্ধির উপর পরীক্ষাটা আপনি দিচ্ছেন কিনা, সন্ধির পরীক্ষা কি প্রশ্ন কি কঠিন হয়েছে না ঠিক আছে কিনা, যারা পরীক্ষা দিয়েছেন তারা একটু কাইন্ডলি জানান। আমরা একটু অপেক্ষা করছি, একটু অপেক্ষা করি সবার জন্য। সবাই চলে আসলেই আমরা ক্লাসটি শুরু করছি। কয়েক মিনিটের মধ্যে ক্লাস শুরু করছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি স্যার, ঠিক আছে। ক্লাস শুরু করব আমরা কিছুক্ষণের মধ্যেই। আমরা ক্লাস শুরু করছি, আমরা এখনই ক্লাস শুরু করব। ছাত্রলে 100 জন হয়ে গেছে। হ্যাঁ, ক্লাস শুরু করবো, এখনই ক্লাস শুরু করছি আমরা। তার আগে বলুন আপনারা কি পরীক্ষা দিচ্ছেন কিনা। আজকে পরীক্ষা যারা দিচ্ছেন, দেননি, তারা পরীক্ষাটা দিয়ে দেন। হ্যাঁ, পরীক্ষাটি প্রশ্ন করেছি আমি, সবসময় আমি প্রশ্ন করি যেহেতু আমি ক্লাস নিচ্ছি, এবং পরীক্ষাটা দিয়ে আপনারা আপনাদের প্রিপারেশনটা নিন। তো আমরা ক্লাস শুরু করছি। হ্যাঁ, উপসর্গ। তো উপসর্গ সম্পর্কে বইয়ে যে কথাবার্তাগুলো লেখা আছে সেগুলো আমি এখানে লিখে রেখেছি, সেগুলো আপনারা একটু পড়তে থাকুন। আমি আপনাদের লাইভটা একটু বের করছি। এই যে পেয়ে গেছি। এটা আপনারা একটু পড়তে থাকুন। বাংলা ব্যাকরণে কিছু শব্দাংশ ব্যবহৃত হয় যাদের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু নিজস্ব অর্থ না থাকলেও এদের অর্থগতকতা আছে। অর্থাৎ এই শব্দগুলি অন্য শব্দের পূর্বে বসে শব্দগুলির অর্থ সংকোচন, প্রসারণ, পরিবর্তন, এই অনেক কথাবার্তা লেখা আছে। তো সেই কথাবার্তা আমরা যাচ্ছি না, এখানে অনেকগুলো কথাবার্তা লেখা আছে, সেই কথাবার্তা আমরা যাচ্ছি না। উপসর্গের বৈশিষ্ট্য কী সেটা জানার আগে আমরা উপসর্গ জিনিসটা একটু বুঝে নিব। হ্যাঁ, একটু বুঝে নিই। ধরেন আমি একটু ইংলিশে যাব। সেটা হচ্ছে, ধরেন আমি এখানে একটা শব্দ লিখলাম নর্মাল। এই পাশে ধরেন আমি একটু লিখলাম নেশন। ইংলিশ কেন নিচ্ছি? কারণ আপনারা এই বাংলার থেকে এই জায়গায় ইংলিশে আপনারা অভিজ্ঞ বেশি, যে কারণে নর্মাল শব্দের আগে, ধরেন নর্মাল শব্দের আগে আমি একটা শব্দ যোগ করে দিই, একটা শব্দাংশ যোগ করে দিই, হয়ে গেল অ্যাবনর্মাল। আর নেশনের সাথে যদি আমি এল যোগ করি, কি হয়ে যায়? ন্যাশনাল হয়ে যায়। তাহলে এই যে এব, এটাকে আমরা ইংলিশে এটাকে বলা হয় প্রিফিক্স, আর এইটাকে কি বলা হয় ইংলিশে? সাফিক্স বলা হয়। তো এই যে প্রিফিক্সটা, এইটাকে আমরা বলছি উপসর্গ, আর যে সাফিক্স, এটাকে আমরা বলছি প্রত্যয়। এখন এই জায়গায় প্রবলেম যেটা হয়, যে উপসর্গের সাথে নামের মিল আছে অনুসর্গ, উপসর্গের সাথে অনুসর্গ মিল আছে, যে কারণে আমরা অনেকেই এটা হয়তো মনে করতে পারি যে উপসর্গের বিপরীত হচ্ছে অনুসর্গ, বা অনুসর্গের বিপরীত হচ্ছে উপসর্গ, এরকম একটা আমরা মনে করতে পারি। অনুসর্গ হচ্ছে অন্য জিনিস। তো এই যে উপসর্গ আছে তার বিপরীত কিন্তু প্রত্যয়। উপসর্গর ইংরেজি হচ্ছে প্রিফিক্স, আর প্রত্যয়ের ইংরেজি হচ্ছে সাফিক্স।
তো বাংলায় এটাকে আমরা প্রত্যয় এবং উপসর্গ বলছি। এখানে একটু উদাহরণ দিচ্ছি। ধরেন আমি এখানে একটা শব্দ লিখলাম হার, এই পাশে এই শব্দটা লিখলাম, ধরেন হার লিখলাম। এখন আমার নতুন একটা শব্দাংশ আছে, ধরেন আ, এটা নিজস্ব কোনো অর্থ নেই, এটা একটা আমরা বর্ণ বলতে পারি, শব্দাংশ বলতে পারি, বা অব্যয়সূচক শব্দ বলতে পারি, যার নিজস্ব কোনো অর্থ নেই। এই শব্দটা আমি যে প্রথমে দিই তাহলে কি হয়ে যাচ্ছে? আহার। এই শব্দটা যদি আমি পরে দিই, অর্থাৎ হার প্লাস আ, তার নতুন শব্দ হয়ে যাচ্ছে হারা। তাহলে এই যে প্রথমে যে আ আর পরের যে আ, শুধু অবস্থানগত কারণে দুইটার নাম দুই রকম হয়ে যাবে। এটা আটা শুরুতে আছে এই জন্য নাম তার উপসর্গ, আর এই আটা শেষে আছে এই জন্য তার নাম প্রত্যয়। অর্থাৎ যে শব্দাংশ বা অব্যয়সূচক শব্দ যদি কোনো একটা শব্দের প্রথমে বসে যদি কোনো একটা শব্দ গঠন করে তাকে আমরা বলছি উপসর্গ। আর সেটা যদি ধাতু বা কোনো শব্দের পরে যদি বসে কোনো একটা শব্দ সৃষ্টি করে, তখন সেটাকে আমরা বলছি প্রত্যয়। যে কারণে বাংলা একাডেমি উপসর্গ বলছে আদ্য প্রত্যয়, অর্থাৎ উপসর্গ এক ধরনের প্রত্যয়। নর্মালি প্রত্যয়গুলো হচ্ছে শেষে থাকে, কিন্তু এটা আগে আছে বলে বাংলা একাডেমি এটাকে উপসর্গের আরেক নাম দিয়েছে আদ্য প্রত্যয়। আদ্য কথার অর্থ হচ্ছে শুরুতে বা প্রথমে। তো আমরা উপসর্গ এবং প্রত্যয়ের মধ্যে বেসিকলি ওই রকম কোনো পার্থক্য দেখেছি যে শব্দের শুরুতে যদি বসে তার নাম হচ্ছে উপসর্গ, আর যদি শেষে বসে তাহলে সেটার নাম হচ্ছে প্রত্যয়। ইংলিশে সেটাকে বলছে প্রিফিক্স এবং সাফিক্স। এই হলো মোটামুটি উপসর্গের বেসিক। তাহলে আমরা উপসর্গ সংজ্ঞা হয়তো এইভাবে দিতে পারি যে বাংলা ভাষায় এমন কিছু শব্দাংশ, অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যাদের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এরা কোনো শব্দের প্রথমেই বসে শব্দ গঠন করে নতুন শব্দ তৈরি করতে পারে। ওই শব্দাংশ বা অব্যয়সূচক শব্দকে বলা হচ্ছে উপসর্গ। এরকম সংজ্ঞা নিজেরাই বানায় দিতে পারবো। তাহলে আমরা দেখলাম যে এই আ উপসর্গ হতে পারে এবং এই আ কি হতে পারে? প্রত্যয় হতে পারে। আগে বসলে উপসর্গ, আর যদি পরে বসে তাহলে হচ্ছে প্রত্যয়। এই হলো পার্থক্য। তাহলে পরীক্ষা যদি আসে যে উপসর্গের বিপরীত কোনটি, উপসর্গের বিপরীত প্রক্রিয়া কোনটি, তাহলে কিন্তু অপশনে প্রথমেই থাকবে কিন্তু অনুসর্গ। আপনারা অনুসর্গ দেবেন না, আপনারা দেবেন কি? প্রত্যয়। বা পরীক্ষা যদি আসে যে প্রত্যয়ের বিপরীত কোনটি, তাহলে কিন্তু আপনারা উত্তর করবেন উপসর্গ। এবং এই বিশেষ পরীক্ষা বা এই অ্যাডমিশন টেস্ট বা চাকরির পরীক্ষা বা যে বিষয়গুলো আছে সেখানে কিন্তু প্রতি বছরই মৌলিক কিছু প্রশ্ন করে। তো মৌলিক প্রশ্ন যখন করে, আপনি যদি সেই বেসিকটা খুব ভালোভাবে শেখেন, যদি এটাকে ক্লিয়ার রাখেন, তাহলে প্রশ্ন যেভাবেই করুক না কেন আপনি পারবেন। যে কারণে আমরা প্রথমেই উপসর্গের বেসিকটা নিয়ে আলোচনা করলাম। এখন উপসর্গের বৈশিষ্ট্যগুলো কি, সেগুলো আমরা একটু দেখি। এগুলো আমি একটু মুছে ফেলি। উপসর্গের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। উপসর্গ থেকে এখানে বলেছে যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। এটা হচ্ছে, এই বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আপনার এই উপসর্গ থেকে কিন্তু এখন পর্যন্ত বিসিএসে 15-16টা প্রশ্ন কিন্তু চলে আসছে। অর্থাৎ মোটামুটি 1-2 বিসিএস পরে বা প্রতি বিসিএসে একটা করে প্রশ্ন উপসর্গ থেকে আসে। তো আর আপনারা যারা করছেন 45তম প্রিলিমিনারি দিবেন, আপনারা একটু হয়তো আপনারা জানেন কিনা জানি না যে বিজোড় যে এগুলো আছে, এই বিসিএসগুলো আছে, সেগুলো প্রশ্ন তুলনামূলকভাবে একটু কঠিন হচ্ছে। আমরা সেটা দেখেছি যে 34 বিসিএস একটু সহজ ছিল, 35 অনেক কঠিন ছিল, 36 একটু সহজ ছিল, 37 একটু কঠিন, 38 একটু ওই ধাঁচেরই ছিল। তারপর আবার এইভাবে দেখেছি আমরা 43 বা 44 সহজ, আবার দেখবেন 45 কি হয়ে গেছে, অনেক কঠিন হবে। একেবারে বেসিকটা খুব ভালোভাবে জানতে হবে, একটু কষ্ট করতেই হবে। তো উপসর্গ নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, সেটা আমরা দেখেছি। অর্থবোধক শব্দ তৈরি করে উপসর্গ শব্দরূপমূল হিসেবে শব্দবোধ রূপের মূল হিসেবে কাজ করে, এটাও আমরা দেখেছি। উপসর্গ অর্থ সংকোচন পরিবর্তন, অর্থের প্রসার ঘটায়, সংকোচন ঘটাতে পারে, পরিবর্তন সংকোচন করতে পারে। উপসর্গ নামবাচক বা কৃধান্ত শব্দের পূর্বে বসে, এটাও তার একটা বৈশিষ্ট্য। কিন্তু এইখান থেকে যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই কথাটি আমি আলাদা রেখেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থাৎ কোনো শব্দের পূর্বে বসলে সে অর্থ প্রদান করতে পারে। এই কথাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থবাচকতা নেই, অর্থাৎ নিজের কোনো অর্থ নেই।
কিন্তু অর্থ দ্যোতকতা, দ্যোতকতা শব্দের অর্থ হচ্ছে অর্থ দিতে পারে। দ্যোতকতা মানে হচ্ছে অর্থ দেওয়ার ক্ষমতা আছে, লাইক অক্সিজেনের মতো। অক্সিজেন হচ্ছে কি নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। ঠিক তেমনি আমাদের উপসর্গগুলো হচ্ছে নিজে কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দ বা ধাতুকে কী দিবে, মানে কৃদন্ত শব্দকে কী দিবে, অর্থ দেবে আগে বসে। তাহলে অক্সিজেনের মতো আমরা উপসর্গ এই কথাটা বলতে পারি যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ নিজের কোনো অর্থ নেই, কিন্তু অর্থ দেওয়ার ক্ষমতা আছে। এই কথাটা পরীক্ষা আসতে পারে এভাবে যে উপসর্গের ক্ষেত্রে কোনটি ঠিক, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা নেই, বা উপসর্গের অর্থদ্যোতকতা নেই, অর্থবাচকতা আছে, এরকম নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে অপশন তৈরি করতে পারে। সেক্ষেত্রে আপনারা সঠিকটা জেনে যদি যান তাহলে উত্তর করতে পারবেন। ঠিক আছে, তো এই উপসর্গের প্রকারভেদগুলো কি সেটা দেয়া আছে। উপসর্গ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে তৎসম সংস্কৃত উপসর্গ, একটা হচ্ছে বাংলা উপসর্গ, একটা হচ্ছে বিদেশি উপসর্গ। এটাও আসতে পারে উপসর্গ কত প্রকার। উপসর্গ থেকে প্রায় প্রশ্ন আসে, এখন পর্যন্ত অনেকগুলো প্রশ্ন রয়েছে, এবং আমি একটি এটাকে কী বলে জব সলিউশনে দেখেছি, সেখানে এখন পর্যন্ত উপসর্গ থেকে প্রশ্ন এসছে 154টা প্রশ্ন আসছে, মানে বিভিন্ন পরীক্ষায়, পিএসসির পরীক্ষায়, নিয়োগ পরীক্ষায়, অ্যাডমিশন টেস্টে, অর্থাৎ মৌলিক প্রশ্ন 154টার মতো আমি দেখলাম, যেখান থেকে রিপিটেশন ছাড়াই। তো অর্থাৎ উপসর্গ অবশ্যই একটি ইম্পর্ট্যান্ট টপিক, আপনারা খুব ভালোভাবে মন দিবেন। আশা করছি আমরা এখন যেভাবে পড়ছি আমাদের পারার কথা। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এখানে আমি উপসর্গ এবং প্রত্যয়ের পার্থক্যটা লিখেছি, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি যে উপসর্গ ইংরেজিতে প্রিফিক্স বলে আর প্রত্যয়কে সাফিক্স বলে, এবং সেটা কি সেটা অলরেডি এখানে লেখা আছে। এখন আমরা তৎসম বা সংস্কৃত উপসর্গ সেটাতে চলে যাব। তৎসম বা সংস্কৃত উপসর্গ আগে আমরা একটু বাংলা উপসর্গটা পড়ে আসি। বাংলা উপসর্গটা পড়লে আমার মনে হয় বেশি সুবিধা। বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ হচ্ছে 21টি। কয়টি? 21টি। এই কথাটা আসতে পারে যে বাংলা উপসর্গ কয়টি। বাংলা উপসর্গ 21টি, এইটা এখানেও বলা আছে বাংলা উপসর্গ 21টি। তো বাংলা উপসর্গ 21টি, কিন্তু সংস্কৃত বা তৎসম উপসর্গ হচ্ছে 20টি। তাহলে এই 20টি এবং 21টি এটা নিয়ে আমাদের মনে থাকে না, আপনারা এইভাবে মনে রাখতে পারেন। যেহেতু আমরা বাংলা ভাষার ব্যাকরণ পড়ছি, উপসর্গ পড়ছি, সুতরাং বাংলা উপসর্গগুলো বেশি থাকবে। আমি এভাবে মনে রেখেছি বাংলার উপসর্গ তো বাংলা ভাষার ব্যাকরণ পড়ছি, তাহলে তো বাংলা উপসর্গই বেশি থাকার কথা। এইভাবে মানে একটা লজিক তৈরি করে আমি এটা মনে রেখেছি, বাংলাটা বেশি আর তৎসমটা কম। তৎসম হচ্ছে 20টি আর বাংলা হচ্ছে 21টি। আর বিদেশি যেগুলো সেগুলো নির্দিষ্ট সংখ্যা নেই, এক এক বই এক এক রকমভাবে দেয়া আছে। এখন এই যে বাংলা উপসর্গ, এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখেন, বাংলা উপসর্গগুলোকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। বাংলা ভাষায় কিছু অব্যয় জাতীয় শব্দ সাধারণভাবে ব্যবহৃত হয় না, একই কথা। এগুলো সাধারণত নাম শব্দের পূর্বে যুক্ত হয়, এদের খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। একই কথা বারবার বলা হয়েছে। এখন এই 21টি উপসর্গ আপনাকে মুখস্থ রাখতে হবে। অ্যাট এনি কস্ট আপনি এটা মুখস্থ রাখবেন। কেন মুখস্থ রাখবেন? কারণ এইখান থেকে প্রশ্ন আসবে, এই ধরেন অ দিয়ে কোনো একটা শব্দের প্রথমে অ দিয়ে কোনো একটা উপসর্গ যুক্ত হলো, কোনো একটা শব্দের আগে অটা যুক্ত হলো, তখন এরকম প্রশ্ন করবে যে নিচের কোন শব্দে বাংলা উপসর্গ রয়েছে, বা নিচের কোন শব্দে তৎসম উপসর্গ রয়েছে, বা নিচের কোন শব্দে ফার্সি উপসর্গ রয়েছে, নিচের কোন শব্দে আরবি উপসর্গ রয়েছে। এইভাবে প্রশ্ন আসতে পারে। তারপরে একটি শব্দ গঠিত হবে, তখন এটা প্রশ্ন এভাবে করবে যে নিচের কোনটি এই অর্থে, আধিক্য অর্থে, নিচের কোনটি নিন্দনীয় অর্থে, নিচের কোনটি অর্ধ অর্থে ব্যবহৃত হয়েছে, এইভাবে কি অর্থ দিচ্ছে। একটু আগে আমি বলেছি উপসর্গের অর্থ নেই, তাহলে এখন আবার অর্থের প্রসঙ্গটা কেন আসলো? উপসর্গের নিজের কোনো অর্থ নেই, কিন্তু সে যখন কোনো একটা শব্দের প্রথমেই বসে তখন কিন্তু সে একটা অর্থ দিতে পারে, এটা বলেছি। তো তখন বসার পরে সে কী অর্থ দিচ্ছে এইটাও গুরুত্বপূর্ণ, এই অনুযায়ী পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আপনারা এই যে 21টা এইভাবে মুখস্থ করতে পারেন। আমি জানি অনেকেই আপনারা এই স্কুল লাইফে এটা মুখস্থ করে ফেলেছেন, যেভাবে অগা অজনা আর আপ ইত অনুকত কু নি পাতি বিবর রামশাসা সুহা, এইভাবে মুখস্থ করে ফেলেছেন। আমরা মুখস্থ করে ফেলেছিলাম। তো এইভাবে মুখস্থ যদি যার আছে, কার মুখস্থ আছে একটু বলুন তো দেখি। এই 21টা উপসর্গ, বাংলা 21টা যে উপসর্গ আছে, এগুলো মুখস্থ বলতে পারবেন, বা কার মুখস্থ আছে বলেন দেখি আজকে, কার মুখস্থ আছে?
মুখস্থ অ্যাট এনি কস্ট এটা মুখস্থ রাখতেই হবে, মুখস্থ না না থাকলে এটা হবে না, মুখস্থ রাখতে হবে। কার কার মুখস্থ আছে? মুখস্থ আছে কার কার? কার কার মুখস্থ আছে? এই যে জান্নাতুল নাইম মিস্ত্রি তিনি বলেছেন মুখস্থ আছে, ইনশাল্লাহ আমার মুখস্থ আছে। আচ্ছা, মুখস্থ থাকলে খুবই ভালো। এটা মুখস্থ না রাখলে কিন্তু বিপদে পড়বেন, মুখস্থ না রাখলে আপনি পারবেন না। তো এইটা মুখস্থ রাখার জন্য একটা টেকনিক আছে, কিন্তু সেই টেকনিক আমি নিজেই ফলো করি না, আমি নিজে এটা মুখস্থ করে রেখেছি এইভাবে। কিন্তু তারপরও এইটা অনেকেই মনে করেন এটা আমি যখন আমি আমার ছাত্র জীবনে যখন আমি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোচিংগুলোতে ক্লাস নিতাম, তখন আমি এটা তৈরি করেছিলাম যে এটা একটা ঘটনা দিয়ে আমি এটা তৈরি করেছিলাম। সেইটা হয়তো আপনাদের একটু কাহিনী আকারে বলতে পারি। তো এইটা কতটুকু কাজে দিবে, কারো কারো হয়তো কাজে দিতে পারে, আবার কারো কারো যাদের মুখস্থ আছে তাদের এইটুকু না দেখলেই মনে হয় ভালো হবে। ঠিক আছে? তো সেই কাহিনীটা এরকম যে গল্পে গল্পে একটা সিনেমার কাহিনী, ধরেন অপবিশ্বাস, নায়িকা অপবিশ্বাস, সে সখী ইতিকে নিয়ে, তার সখী নায়িকাদের সাথে যে সখী থাকে, সখী ইতিকে নিয়ে অঘ্রাণের অনাবৃষ্টির ভর দুপুরে অজস্র আতা দেখে আর আনার জন্য, আর মানে হচ্ছে ওই বাঁশের যে আছে, এটা মনে করুন যে বাঁশ দিয়ে আমরা ওই যে কাপড় শুকাইতে দিই, ওই আর আনার জন্য আফজাল শরীফকে পাঠায়। আফজাল শরীফ দেখবেন নায়িকাদের সাথে সাথে থাকে, আফজালকে পাঠায়। পরে তারা 29টি কদবেল কুড়িয়ে, কয়টা কদবেল? 29টি কদবেল কুড়িয়ে সুনিপুণভাবে হাঁটার পথে তাদের দেখে পাতিনেতা বিমল কি করেছে? রামদা দিয়ে শশা কেটে খায়। অর্থাৎ পাতিনেতা বিমল কার প্রতি আসক্ত? এই অপু এবং ইতির প্রতি আসক্ত। এদেরকে দেখে একটি প্রতীকী ভঙ্গিতে রামদা দিয়ে শশা কেটে খেয়ে একটি অশ্লীল ইঙ্গিত করে। এইভাবে আমরা ঘটনাটা মনে রাখবো যে অপবিশ্বাস সখী ইতিকে নিয়ে অঘ্রাণের অনাবৃষ্টির দিনে ভর দুপুরে অজস্র আতা দেখে আর আনার জন্য আফজালকে পাঠায়। পরে 29টি কদবেল কুড়িয়ে সুনিপুণভাবে হাঁটার পথে তাদের দেখে পাতিনেতা বিমল রামদা দিয়ে শশা কেটে খায় এবং খুব অশ্লীল ইঙ্গিত করে। আচ্ছা, সহজ জিনিসটাই পেঁচা জটিল করে দিচ্ছেন। আচ্ছা, এটা হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি নিজেও এটা মুখস্থ রাখি না, কিন্তু কেউ কেউ এরকমভাবে চান, যারা চান তারা এটা শোয়েব শুভ বলেছেন, যাদের দরকার শুধু তারা এটা নেবেন, স্ক্রিনশট নিয়ে নেন। যাদের দরকার নেই, যেমন আমার নিজের কিন্তু দরকার নেই, আমি নিজে এটা মুখস্থ আছে যে কারণে আমার নিজের দরকার নেই। এইভাবে আপনারা কেউ কেউ হয়তো মনে রাখতে পারেন, অনেকে এই কাহিনী পছন্দ করেন, কেউ পছন্দ করেন না। শোয়েব শুভ হয়তো এটাকে নিজে থেকেই মুখস্থ করে ফেলেছেন, নিজে থেকে মুখস্থ করে ফেলাও ভালো। তো এইভাবে আপনারা মনে রাখতে পারেন। এখানে দেখেন প্রত্যেকটাতে আমি লাল দাগ দিয়েছি, সেইগুলো হচ্ছে এখানে এই কাহিনী থেকে মনে রাখা যেতে পারে। ওকে, আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে হচ্ছে এই খাঁটি বাংলা উপসর্গগুলো ব্যবহার। প্রথমে যে অ আছে, অ কি কি অর্থে ব্যবহৃত হতে পারে? নিন্দিত অর্থে ব্যবহৃত হতে পারে, অভাব অর্থে ব্যবহৃত হতে পারে, না অর্থে ব্যবহৃত হতে পারে, পরিমাণ অর্থে ব্যবহৃত হতে পারে, অঘা বা বোকা অর্থে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে? তো এখন পরীক্ষায় এভাবে আসবে যে অকাজ এটি কোন অর্থে, অথবা অকাজ শব্দের মধ্যে কোন উপসর্গ আছে, এভাবে আসবে। পরীক্ষা আসবে অচিন, এখানে অকুন অর্থে ব্যবহৃত হয়েছে, অথবা অচিনের কোন উপসর্গে এভাবে আসবে। অজানা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, অথবা অঢেল কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এবং এখানে কোন উপসর্গে এভাবে পরীক্ষা আসবে। অজ হচ্ছে নিতান্ত মন্দ অর্থে, অজপারাগা, এখানে অজ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিতান্ত মন্দ অর্থে। বা অজ মূর্খ কি অর্থে ব্যবহৃত হয়েছে? অনাদর কি অর্থে ব্যবহৃত হয়েছে? কিংবা এখানে অজ বা এরকম একটা শব্দ দেওয়া থাকলো, ধরুন অজপুকুর, এখানে অজপুকুর শব্দের মধ্যে কোন উপসর্গ আছে? এইভাবে কিন্তু প্রশ্ন করতে পারে। তো এইখান থেকে কিন্তু বোঝানোর কিছু নেই, এটা আপনাদের কি করতে হবে? পড়ে এই জিনিসটা বুঝতে হবে। মূল কথা হচ্ছে এখানকার যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে, এটি হচ্ছে মূল কথা। তো এইভাবে আমি চাইলে এইভাবে রিডিং পড়তে পারি, আমি রিডিং পড়ছি না, এইভাবে দেয়া আছে, বিভিন্ন বইয়ে দেয়া আছে, আপনি যে কোনো একটা বই থেকে দেখে এইগুলো কিন্তু আপনারা কি করতে পারেন? দেখে নেবেন। তবে দেখার জন্য আপনারা অবশ্যই বোর্ড ব্যাকরণ বইটা দেখবেন, সেটা পুরনো ব্যাকরণ বইটা দেখেন, 9-10 পুরনো ব্যাকরণ বই এবং হায়াত মাহমুদের বই,
এটার মধ্যে দেওয়া আছে, ওখান থেকে দেখলে আমার মনে বেশি ভালো হবে। ওখান থেকে দেখবেন কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। আমার এখানে দেওয়া আছে, এখান থেকেও চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা এখান থেকে নোট করতে পারেন যে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। তো এটা নিয়েও ঝামেলা আছে, এটা নিয়ে যে ঝামেলাগুলো আছে, এবং এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গগুলো কিন্তু আমরা মনে রাখবো। তো এখন আমরা তৎসম উপসর্গ চলে যাই। তৎসম উপসর্গ বলেছিলাম 20টি, কয়টি? 20টি বলেছিলাম। এটার আমি এভাবে রেখেছি, প্রপার এইভাবে আপনারা নিজেরা মুখস্থ করে ফেলবেন, বা চারটা করে লাইন দিয়ে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে মুখস্থ করে ফেলবেন। আর যে সেটা যদি মনে রাখতে না পারেন, কেউ যারা কাহিনী পছন্দ করেন তাদের জন্য আমি একবার এটা শুধু পড়ে নিচ্ছি। তাদের এই অপমান, অর্থাৎ সেই ইতি এবং সুনিপুণের, তাদের এই অপমান, অবজ্ঞা ও পরাজয় অতিশয় দুঃখজনক। আরক্ত হয়ে তাদের প্রস্থান নিদারুণ দুঃখের। তারা বিশুষ্ক উপকূলে বসে প্রতিদিন নিরক্ষর অনুগামীদের যন্ত্রণা সহ্য করেছে। পরিশেষে প্রেমিক অপি সুকঠিন অভিযান চালিয়ে তাদের সম অধিকার উদ্ধার করে। এরকমভাবে এই ঘটনার মধ্যে সবগুলো আছে। এটা কেউ পছন্দ করেন, কেউ করেন না। যারা পছন্দ করেন তারা নিতে পারেন, আর যারা, তবে বেটার হবে আমি আপনাদেরকে যেটা পরামর্শ দেবো সেটা হচ্ছে মুখস্থ করে ফেলেন। আর অনেকের মুখস্থ শক্তি নেই, তারা হয়তো কাহিনী দিয়ে মুখস্থ করতে পারেন, এই কাহিনী দিয়ে মুখস্থ রাখা যেতে পারে। তো এইখানকারও কী অর্থে কোনটা ব্যবহৃত হয়েছে এটাও কিন্তু বোঝানোর কিছু নেই, বা ওই অর্থে পড়ানোর কিছু নেই। এটা শুধু আপনি দেখবেন যে পড়া, এখানে উৎকর্ষ অর্থে ধরেন প্রজ্ঞা শব্দটা আসলো, যে প্রজ্ঞার কোন উপসর্গ দ্বারা গঠিত, কিংবা প্রজ্ঞাটা এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে। ধরেন প্রভাবটা হচ্ছে এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, খ্যাতি অর্থে ব্যবহৃত হয়েছে, প্রশংসা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, বা প্রস্থান কোন অর্থে ব্যবহৃত হয়েছে, গতি অর্থে ব্যবহৃত হয়েছে। তো এই যে এখন এগুলো কিন্তু আপনাকে নিজে থেকেই মনে রাখতে হবে। নিজে থেকে মনে রাখলে, নিজে থেকে পড়ে এটা আত্মস্থ করতে হবে, আদারওয়াইজ এটা পারা যাবে না। তো কিন্তু গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেগুলোতে আমরা এখন আসিনি। এখন আমরা গুরুত্বপূর্ণ বা কনফিউশন যে জায়গাগুলো আছে সেগুলোতে আমরা চলে যাচ্ছি। তাহলে এগুলো আমি আর কিছু বললাম না। এগুলো না বলে আমরা গুরুত্বপূর্ণ অংশতে আমরা আসলে যে জায়গাগুলোতে আসলে পরীক্ষা আসলে আমরা পারবো না, বা যে জায়গাটা একটু নতুন আপনাদের মনে হবে সেই জায়গায় আমরা চলে যাচ্ছি এই বিদেশি উপসর্গে। বিদেশি উপসর্গের মধ্যে প্রথমে আপনি পাবেন ইংরেজি উপসর্গ। তো ইংরেজি উপসর্গ কোনো বইয়ে দেখবেন 4টি আছে, আবার কোনো বইয়ে 6টি আছে। আপনারা সৌমিত্র শেখরের বইয়ে দেখবেন 6টি আছে। তো সেই 6টি প্রথমে হচ্ছে হেড, ডবল, সাপ, ফুল, হাফ, আর হচ্ছে প্রো। তো এটা আপনারা কীভাবে মনে রাখবেন? এভাবে মনে রাখতে পারেন, বা আমি এভাবে মনে রেখেছি যে হেড সাপ কী করেছেন, ডবল কথাটা নিচে দিই, নিচে এটা ভুলে উঠেছে, এখানে উঠেছে, বা এখানে থাক, সাপ শতটা আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, হেড সাপ কী করেছেন, ডবল হাফ প্যান্ট পরে, এটার কমোটা ঠিক নেই, আমি এটা লিখে দিচ্ছি। হেড সাপ ডবল ফুল প্রোগ্রাম দেখতে আসছেন। হেড সাপ কি করেছেন, ডবল হাফ প্যান্ট পরে, এখানে একটা হাফ শব্দ হবে, হাফ ফুল, তারপরে হচ্ছে এখানে প্রোগ্রাম। ওকে, এটা এভাবে মনে রাখতে পারেন যে হেড সাপ কি করেছে, হেড সাপ ডবল হাফ প্যান্ট পরে ফুল হাতা শার্ট গায়ে দিয়ে প্রোগ্রামে আসলেন। এভাবে মনে রাখতে পারেন কী করেছেন, যে একজন হেড সাপ ছিল, সে কি করেছে, সে ডবল হাফ প্যান্ট পরেছে, পরে ফুল হাতা শার্ট গায়ে দিয়ে সে মনে করেন একটা প্রোগ্রামে গেল। এইভাবে মনে রাখতে পারেন, আমি এভাবে মনে রেখেছি, এভাবে মনে রাখা যেতে পারে। তো এইখানে আবার কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, হেড কি অর্থে প্রধান অর্থে ব্যবহৃত হয়, ডবল হচ্ছে দ্বিগুণ অর্থে ব্যবহৃত হয়, সাপ হচ্ছে অধীন অর্থে ব্যবহৃত হয়, হাফ হচ্ছে অর্ধেক অর্থে ব্যবহৃত হয়, প্রো হচ্ছে অনুকূল অর্থে ব্যবহৃত হয়। এই ব্যবহৃত হওয়ার অর্থটা আপনারা আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। তো আমরা পরে চলে যাচ্ছি ফার্সি উপসর্গে। ফার্সি উপসর্গ হচ্ছে 10টি, এটা মোটামুটি সব বইয়ের মধ্যে 10টি দেওয়া আছে। এটা এভাবে মনে রাখা যেতে পারে যে এক বিয়ে হচ্ছে, বিয়েতে বর আসছে, তো বর বধ কম না, অর্থাৎ একটা বর আছে, বর বধ কম না,
এখন নিমফি দরকার, কি দরকার? নিমফি দরকার। নিমফি ধরেন একটা ঔষধের নাম বা কিছু একটা ঔষধ, বা সেই ঔষধটা নিমফি দরকার। নিমফি এসে খাওয়া দাওয়ার পরে সেই বরে এখন যখন কবুল বলতে বলে তখন সে বলার কবুল বলতে পারে না, সে একবার বলে বে আর একবার বলে ব, অর্থাৎ ভেড়ার মতো হয়ে গেছে। তো এটা আবার আমি বলছি, এই ঘটনাটা আপনাদের হয়তো কারো কারো ভালো লাগতেও পারে। বর বত কম না, কি দরকার? একটা বর আসছে একটা বিয়েতে, বর হচ্ছে অনেক বদ, তাহলে বর বদ কম না। এখন এই বদ বরকে শায়েস্তা করার জন্য কি দরকার? নিমফি দরকার। নিমফি দরকার। নিমফি এনে খাওয়াই দিয়েছে দুষ্ট পোলাপানে, তখন যখন কবুল পড়তে বলেছে, বলেন তো আলহামদুলিল্লাহ কবুল, তখন বর আর কবুল বলতে পারছে না, যখনই কবুল বলে তখনই বলে বে, আরেকবার বলে ব। তো এইভাবে আপনারা এই কাহিনী আকারে 10টা উপসর্গ মনে রাখতে পারেন। এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা এই নিমটা অনেক বেশি পরীক্ষায় আসে, আমি দেখেছি। নিম অর্ধেক অর্থে ব্যবহৃত হয়েছে, নিমরাজি বা নিম মোল্লা। এই নিমরাজি মানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? অর্ধেক অর্থে ব্যবহৃত হয়েছে, এইটা আমি দেখেছি অনেকবার আসতে। অর্থাৎ এই ফার্সি উপসর্গগুলা, বিদেশি উপসর্গগুলো পরীক্ষায় অনেক বেশি আসে। নিচের কোনটি বিদেশি উপসর্গ দ্বারা গঠিত শব্দ, নিচের কোনটি ফার্সি উপসর্গ দ্বারা গঠিত শব্দ, নিচের কোনটি আরবি উপসর্গ দ্বারা গঠিত শব্দ, এইভাবে পরীক্ষায় নানানভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। কিংবা এইখান থেকে যে কোনো একটা শব্দ দিয়ে দেখবে, যেমন ফি বছর, এখানে ফি কি অর্থে ব্যবহৃত হয়েছে। কিংবা বরখাস্ত, এখানে বর কি অর্থে ব্যবহৃত হয়েছে, যে বরখাস্ত শব্দটা কিন্তু আসছে যে, এবং বরখাস্ত এটা কি দ্বারা গঠিত শব্দ, এইভাবে আসতে পারে। এটা কি সন্ধি দ্বারা, এটা কি এই প্রত্যয় দ্বারা, এইভাবে কিন্তু নানানভাবে প্রশ্ন আসতে পারে। যে বরখাস্ত, এটা আমি দেখেছি, বরখাস্ত শব্দটা পরীক্ষা আসতে আমি দেখেছি। বর খেলা পিঠও আসতে পারে। তারপরে হচ্ছে কম্বত, অর্থাৎ এখানে ফার্সি উপসর্গ যে 10টি রয়েছে সেই 10টি অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা খুব ভালোভাবে এখান থেকে পড়ে জেনে নেবেন। তো ফার্সির পরে যে উপসর্গগুলো আছে সেটা হচ্ছে আরবি। আরবি কোনো কোনো বইয়ে 4টা আছে, কোনো কোনো বইয়ে 6টা আছে। 1 2 3 4 5 6, 6টা আছে। হ্যাঁ, কোনো কোনো বইয়ে 6টা আছে, কোনো কোনো বইয়ে 4টা আছে। তো আমরা যেটা বেশি আছে সেটাই আমরা লিখেছি, কারণ কোন বই থেকে কে প্রশ্ন করে আমরা জানি না। তো এই যে দেখেন, এখানে বিদেশি শব্দটা রস্বইকার হবে। এক লোকের নাম হচ্ছে খয়ের বা খায়ের নামে আমরা জানি যে খায়ের, আবুল খায়ের আছে খয়ের। সে তার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছে। খয়ের তার বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পরে বন্ধু খাবার দিচ্ছে না, এইভাবে মনে রাখবেন, বন্ধু খাবার দিচ্ছে না। তো বন্ধু খাবার দিচ্ছে না, বন্ধু কোথায় চলে গেছে, তখন সে এত ক্ষুধা লেগেছে, তখন সে দেখে যে বন্ধুর যে ঘরে বসতে দিয়েছে সেই ঘরে কিছু আম রয়ে গেছে, কিন্তু সেই আমগুলো বাজে। সেই আমগুলো কেমন বাজে, একদম পচা। তো সে এত ক্ষুধা লেগেছে এবং আমের প্রতি তার একটা আসক্তি রয়েছে, তখন সে চিন্তা করলো যে সে কী খাবে, এই আমগুলাই খাবে। তখন সে এই বাজে আমগুলোই খাবে। তখন যখন সে আমগুলো খাওয়া শুরু করলো, তখন তার বন্ধু ঘরে ঢুকেছে খাবার টাবার নিয়ে। তখন তাকে দেখে তার বন্ধু বলছে, খয়ের গরুর মতো বাজে আম খাসলা। কি বলেছে? খয়ের গরুর মতো বাজে আম খাসলা। খাসলা মানে হচ্ছে না, লা মানে হচ্ছে লা, আর এই গড়টাকে আপনি গরুর মতো ব্যবহার করেন। খয়ের বা খায়ের গরুর মতো বাজে আম খাসলা, মানে এই যে পচা আমগুলো এখানে ছিল, এই আমগুলো তুই খাইস না, তোর জন্য এই যে খাবার নিয়ে আসছি। তো এইভাবে মনে রাখতে পারবেন যে খয়ের গরুর মতো বাজে আম খাসলা। এইটা কিন্তু মনে থাকে না, এইটা কিন্তু এইভাবে, আর যে যাই বলুন না কেন, এইটা কিন্তু অবশ্যই এভাবে মনে রাখা যেতে পারে যে খয়ের গরুর মতো বাজে আম খাসলা। ঠিক আছে, খাসলা মানে কি? খাইস না। ওকে, তো এইখানে এই আপনার আম শব্দটা অনেক বেশি আসে পরীক্ষায়। আম হচ্ছে সাধারণত যেমন আম দরবার, আম মুক্তার। ঠিক আছে, খাস শব্দটা আসতে পারে বিশেষ অর্থে, এটা অবশ্যই জানে। লাটা হচ্ছে না অর্থে ব্যবহৃত হয়েছে। গড়টা অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে, গড় মিল, গড় হাজির, গড় রাজি, এরকমভাবে ব্যবহৃত হচ্ছে। বাজে হচ্ছে নিন্দনীয়, বাজি শব্দটা আসে না, বাজে এটা বোঝাই যাচ্ছে নিন্দনীয়তে ব্যবহৃত হয়েছে। তো আম শব্দটা এখান থেকে আসে, যে ধরেন আম দরবার, আম জনতা, পরীক্ষা আসলো যে আম জনতা, আম মানে সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে, এটা পরীক্ষার মধ্যে আসে। কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আচ্ছা, এগুলো হয়তো অনেকে অনেকভাবে মনে রাখতে পারেন, কেউ কেউ নানান টিকটিকে মনে রাখতে পারেন। হয়তো এটা যখন আপনারা ভার্সিটিতে যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছেন, তখন হয়তো কোচিং করেছেন, সেখানে হয়তো অন্যভাবে পড়েছে, আপনি নিজে হয়তো একভাবে তৈরি করেছেন, সেটা কোনো ব্যাপার না। আমি যেটা বলছি সেটাই গ্রহণ করতে হবে, নট দ্যাট। আপনি আপনার মতো করে এটা মনে রাখবেন, তাতেই হবে। আপনি সেভাবে কীভাবে মনে রেখেছেন, মুখস্থ করেছেন না লিখে মনে রেখেছেন বা কাহিনী আকারে মনে রেখেছেন, সেটা আপনার টেকনিক। সবার টেকনিক একরকম হবে না, কিন্তু আমি যেভাবে মনে রেখেছি সেটা জাস্ট আপনাদেরকে
উপস্থাপন করলাম যে আমি এভাবে মনে রেখেছি। কারো যদি আগে থেকে মনে মুখস্থ না থাকে তাহলে আপনারা হ্যাঁ, খয়ের এবং বাজে অনেক বইয়ে নেই, এটা নিশাত ইসলাম নিশি বলেছেন। হ্যাঁ, খয়ের এবং বাজেটা অনেক বইয়ে নেই, এই কোনো শুধু এই খয়ের এবং বাজেটা এর মধ্যে আছে, কি বলে সৌমিত্র শেখরের বইয়ের মধ্যে আছে, যে কারণে আমি এটা যোগ করেছি। আমি বলেছি যে এটা হচ্ছে 4টা এবং 6টা সৌমিত্র শেখরের বই আছে বলেই আমি এটা দিয়েছি। হ্যাঁ, ওকে। তো খয়ের গরুর মতো বাজে আম খাসলা, এইটা ভাবে আমি এভাবে মনে রেখেছি, আপনারা হয়তো কি মনে রাখতে পারেন। এখন আরেকটা শব্দ আছে, এটা বারবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে হর। হর হচ্ছে হিন্দি বা উর্দু উপসর্গ, এটা হিন্দিতেও পাওয়া যায়, উর্দুতেও পাওয়া যায়। হর হচ্ছে হর রোজ, প্রত্যেক করতে, হর কিসিম, হরেক, হর হামাশা। তাহলে হর এখানে বিদেশি শব্দটা অস্বীকার হবে। এখন 4টি উপসর্গ তৎসমতেও আছে, বাংলাতেও আছে, সেই 4টিটা ইম্পর্টেন্ট। সেটা কীভাবে মনে রাখবেন? ধরেন একটা ছেলে এবং মেয়ে, তাদের স্পেশালিটি নিয়ে এক বিতর্ক হচ্ছে। তখন একজন মেয়ে দেখালো, সে বলল যে আমার কি আছে, আমার সুবিনি আছে। মেয়েরা যে বিনি করে, সুবিনি, এভাবে মনে রাখতে পারেন যে মেয়েটা কি বলল, যে আমার কি আছে, সুবিনি আছে। তাহলে আমার সুবিনি বা আমাদের সুবিনি, এইভাবে কিন্তু মনে রাখা যেতে পারে। তাহলে আশুবিনি, এই 4টি উপসর্গ বাংলাতেও রয়েছে এবং ইংলিশেও রয়েছে। আমার সুবিনি এভাবে মনে রাখা যেতে পারে, আমার সুবিনি এভাবে মনে রাখবেন। অথবা আপনার যদি আগে থেকে মুখস্থ থাকে তাহলে তো খুব ভালো, কারণ এটা মনে কমন একটি টপিক, সেটা আপনাদের মনে রাখার মতোই ব্যাপার। এখন প্রবলেমটা হচ্ছে আমি এখানে প্রশ্ন করেছি। এখন প্রশ্ন হলো এগুলো দিয়ে গঠিত শব্দ হলে তৎসম দিব নাকি বাংলা দেব। অর্থাৎ আমার এই যে আ সু বি নি, এই 4টা বাংলাতেও পাওয়া যাচ্ছে এবং তৎসমের মধ্যে পাওয়া যাচ্ছে, এই 4টা হচ্ছে কমন। তাহলে এই 4টা দ্বারা যদি কোনো একটা শব্দ পরীক্ষায় আসে এবং যদি বলে যে এটি কোন উপসর্গ দ্বারা গঠিত, তখন আপনি সেটা কি উত্তর করবেন? কারণ সেই ধরেন প্রশ্নটা আসলো এরকম, ধরেন আলোনি, যে আলোনি শব্দটি কোন উপসর্গ দ্বারা গঠিত হয়েছে, সেই ক্ষেত্রে আপনি এটা কি করবেন? কারণ আপনি জানেন যে আ হচ্ছে বাংলা উপসর্গ এবং আ হচ্ছে তৎসম উপসর্গ, দুইটার মধ্যেই আছে। সেই ক্ষেত্রে দেখতে হবে যে আয়ের পরে যে শব্দটি যুক্ত হয়েছে সেটি কি বাংলা নাকি সেটি কি তৎসম। যদি বাংলা হয় তাহলে সেই আটাকে আপনি, যেমন পরীক্ষা যদি আসে ধরেন আকারা, বোঝাই যাচ্ছে কারা, এটা একটা বাংলা শব্দ বোঝা যাচ্ছে, তাহলে এই আটা অবশ্যই এখানে কিন্তু বাংলা উপসর্গ। কিন্তু এখানে যদি কণ্ঠ একটি তৎসম শব্দ, তাহলে এইখানকার আটা কিন্তু তৎসম উপসর্গ। যে কারণে এই আশু বিনি দ্বারা গঠিত শব্দ যদি হয়, তখন আপনার এই মেইন যে শব্দটা আছে, প্রধান যে শব্দটা আছে, অর্থাৎ মূল যে শব্দটা আছে, সেইটা কি সেই অনুযায়ী কিন্তু সেটা নাম ধারণ করবে। ঠিক আছে, ধরুন পরীক্ষা আসলো সুনজর, তাহলে নজর কিন্তু বাংলা শব্দ, খবর বাংলা শব্দ, দিন বাংলা শব্দ, নাম বাংলা শব্দ। সেক্ষেত্রে কিন্তু এখানে সুখবর, সুনজর, সুদিন, সুনামের কিন্তু সুটা কিন্তু তৎসম উপসর্গ দিলে ভুল হবে, সেটি হচ্ছে বাংলা উপসর্গ। বুঝতে পেরেছেন? এই জায়গায় আপনারা কনফিউশন তৈরি হতে পারে, এই জায়গায় আপনারা অবশ্যই অনেক বেশি মন দিবেন এবং বা চিন্তা করার চেষ্টা করবেন। 9-10 পুরনো ব্যাকরণ বইয়ে একটি কনফিউশন আছে, সেটা আমরা কিন্তু এখনই সলভ করে দেব। তো এখন দেখেন, এখানে আমি বললাম সুকণ্ঠ, সুপ্রিয়, সুলভ, সুনিপুণ, সুতীক্ষ্ণ, এটাই যে প্রিয় রফলা দ্বারা যুক্ত, লব বোঝাই যাচ্ছে এটা একটা তৎসম, নিপুণ মূর্ধন্য আছে বোঝাই যাচ্ছে তৎসম, তীক্ষ্ণ দেখেন ক্ষীয় আছে বোঝাই যাচ্ছে মূর্ধন্য, আকণ্ঠ মূর্ধন্য আছে বোঝাই যাচ্ছে তৎসম শব্দ, আমরণ বোঝাই যাচ্ছে, আরক্ত সংযুক্ত আছে বোঝাই যাচ্ছে এটার মধ্যে একটা তৎসমের ব্যাপার আছে। আভাস, এই শব্দের মধ্যেও আভাস শব্দের মধ্যে একটা তৎসমের ব্যাপার আছে। যদি আপনি একটু সচেতন হন যে তৎসম শব্দগুলো কেমন হয়, আপনি কিন্তু ইজিলি ধরতে পারবেন। শুদ্ধ বোঝা যাচ্ছে, এটার মধ্যে এই সংযুক্ত ব্যাপার আছে। বিজ্ঞান বোঝাই যাচ্ছে, এখানে ইও আছে, ইও দ্বারা গঠিত শব্দ সাধারণত কি হয়, তো এই তৎসম হয়। বিবর্ণ, এই যে রেফ এবং মূর্ধন্য আছে। বিফল, এই কথা নিয়ে আমাদের এখন আমরা আলাপ করব। বিফল, আচ্ছা বিফল এটা নিয়ে আলাপ একটু পরে করছি। দেখেন এখানে হচ্ছে নিবারণ, নিষ্ঠ, এদের সংযুক্ত আছে, নিদর্ণ মূর্ধন্য আছে, নিষ্কলুষ দেখেন মূর্ধন্য স আছে। অর্থাৎ এই শব্দগুলো আপনি মোটামুটি
একটু যদি আপনারা সচেতন থাকেন, একটু যদি তৎসম শব্দগুলো সাধারণত কীভাবে গঠিত হয় সেই সম্পর্কে যদি আপনার সামান্য ধারণা থাকে, তাহলে কিন্তু আপনি আন্দাজ করতে পারবেন। তাহলে আ এবং সু এবং বি এবং নি দ্বারা গঠিত, আ সু বি নি দ্বারা গঠিত শব্দ, এটা কি তৎসম উপসর্গ নাকি বাংলা উপসর্গ, সেটা বোঝার টেকনিকটা হচ্ছে আপনি পরে দেখবেন সেখানে কী শব্দ আছে। যদি বাংলা শব্দ আছে তাহলে আপনি বুঝবেন সেটি বাংলা উপসর্গ, যদি দেখেন তৎসম তাহলে তৎসম উপসর্গ। এখানে একটু দেখায়, যেমন কারা, ধোয়া, চালা, লুনি, নজর, খবর, দিন, নাম, কাজ, ভুঁই, পথ, কল, কাল, খুঁত, নিরেট। এই যে চন্দ্রবিন্দু যখন দেখবেন তখন সেটা চন্দ্রবিন্দু থাকলে কখনোই কিন্তু সেটি তৎসম শব্দ না। তৎসম শব্দ কখনোই না। চন্দ্রবিন্দু থাকলেই বুঝবেন সেটা তদ্ভব বা খাঁটি বাংলা তদ্ভব। অর্থাৎ চন্দ্রবিন্দু কখন হয়? চন্দ্রবিন্দু আমি আপনাদের যখন বানান পড়িয়েছিলাম তখন আপনাদের বলেছিলাম যে একটি শব্দের মানে নাসিক্য বর্ণগুলো যদি মারা যায় তাহলে সে একটি বাচ্চা রেখে যায়, সেই বাচ্চাটি হচ্ছে চন্দ্রবিন্দু। অর্থাৎ এই নিখুঁতের আগে অন্য কোনো কিছু একটা ছিল, সেটা পরিবর্তন হয়ে নিখুঁত হয়েছে বলেই এই নিখুঁত শব্দটি পরিবর্তিত রূপ। এই নিখুঁত এবং নিখুঁত শব্দটি পরিবর্তিত রূপ। যখনই আপনি চন্দ্রবিন্দু দেখবেন তখন আপনার সেটা কখনই হবে না, তৎসম শব্দ হবে না। এটা আপনারা সহজে মনে রাখতে পারেন। তো শব্দগুলো ভালোভাবে তাকাইলেই কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন প্রথম অংশ অনুযায়ী নাম হবে। ওকে, তাহলে আমরা কিন্তু পরের এতে চলে যাচ্ছি, কনফিউশনে চলে যাচ্ছি। কনফিউশন দেখেন এখানে কি, নবম দশম শ্রেণীর পূর্ণ বইয়ে ও বাজারের প্রচলিত কিছু বইয়ে বিফল শব্দটিকে বাংলা উপসর্গে যুগে শব্দের উদাহরণ হিসেবে দেখানো হয়েছে, যা ঠিক নয়। ফল একটি সংস্কৃত শব্দ, ফলকে যদি ভাঙি তাহলে ফল যোগ অপ্রত্যয় সাধিত একটি শব্দ, এটি একটি সংস্কৃত শব্দ। সুতরাং এর আগে বি উপসর্গকে সংস্কৃত বা তৎসম হিসেবে ধরতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে 9-10 পুরনো ব্যাকরণের বইয়ে বিফল এই কথাটা তৎসমের উদাহরণ দেওয়া আছে, বাংলার উদাহরণ দেওয়া আছে। তাহলে আপনি এখানে তাকান যে ফল শব্দটা যেহেতু তৎসম, তাহলে বিটা কি হবে? বিটা এখানে তৎসম উপসর্গকে আপনাকে ধরতে হবে। এখানে আপনাকে খাঁটি বাংলা উপসর্গ ধরা যাবে না। অর্থাৎ পরে যে শব্দটি আছে সেটার উপর নির্ভর করছে এই চারটা। দীর্ঘকার থাকলেই, একজন বলেছেন যে দীর্ঘকার, রুবাইয়া তাসনি, দীর্ঘকার থাকলেই যে আপনার তৎসম শব্দ হয়ে যাবে, এটা কিন্তু ভুল। কারণ সন্ধির নিয়মে কিন্তু অনেক জায়গায় কিন্তু দীর্ঘ হয়ে যাবে, অনেক জায়গায় দীর্ঘই হয়ে যাবে সন্ধির নিয়মে। বুঝতে পেরেছেন? যখন আপনি ও প্লাস ও দিবেন তখন কিন্তু দীর্ঘ হয়ে যাবে, যখন আপনি ই প্লাস দিবেন তখন কিন্তু দীর্ঘই হয়ে যাবে। তার মানে দীর্ঘই মানেই যে আপনার এই কি বলে তৎসম শব্দ, সেটা কিন্তু ভুল ধারণা। হ্যাঁ, এইবার আমরা পরে যে পরীক্ষা যেটা আসবে, আচ্ছা এটার তাহলে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে বিফল শব্দটা যদি পরীক্ষা আসে তারপরে কি দিবেন? বিফলটা দিবেন তৎসম উপসর্গ। কি বলেছি? বিফল যদি পরীক্ষায় আসে বি হচ্ছে আপনারা তৎসম উপসর্গ দেবেন। এই তো গেল সহজ ব্যাপার। এখন আরেক ধরনের প্রশ্ন হয় যে একটা শব্দ দেয়া থাকে এবং সেই শব্দটি কোন উপসর্গ দ্বারা গঠিত বা কয়টা উপসর্গ আছে বা কি উপসর্গ আছে, এইটা অনেক বেশি আসে এবং অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নগুলো অনেক বেশি আসতো এবং বিসিএসে বা অন্যান্য চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, কিন্তু বিসিএসে এখন পর্যন্ত এই প্রশ্নটা আসেনি যে এই শব্দের মধ্যে কয়টি উপসর্গ রয়েছে। এই প্রশ্নটা এখনও আসেনি। তবে আমার কেন জানি মনে হচ্ছে বিসিএস তো প্রতি বছরই বিসিএসে নতুন কোনো চমক দেখায়, কোনো নতুন একটা প্রশ্ন করে। যেমন এই 44তম বিসিএসে দেখবেন আপনারা অলঙ্কার নিয়ে একটি প্রশ্ন করে ফেলেছেন, একেবারেই নতুন। তো এরকমভাবে আমার মনে হচ্ছে যে উপসর্গ থেকে যে প্রতি বছরই কয়েক বছর পরপরই প্রশ্ন আসে, 1-2 বছর পরপরই প্রশ্ন আসে। 39-এ আসছে, 43-এ আসছে, মেবি 39-এ মনে 2টা আসছে। হ্যাঁ, তো এরকম মোটামুটি অনেকগুলো বিসিএসে, অর্থাৎ 15-16টা প্রশ্ন আসছে এখন পর্যন্ত এই উপসর্গ থেকে বিসিএসে, শুধু বিসিএসের কথা বলছি। তো আমার কাছে মনে হচ্ছে যে 45 বা 46, 47 বা এই কয়েকটা বিসিএসের মধ্যে এমন একটি প্রশ্ন চলে আসতে পারে, একটা শব্দ দেওয়া থাকবে এবং বলবে এই শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে। তো এইটা আপনারা একটু কষ্ট করে একটু মনে রাখবেন যে একটা শব্দ থেকে উপসর্গ নির্ণয় করার টেকনিকটা কি নির্ণয় করার। হ্যাঁ,
আর বিসিএসে কিন্তু আপনার একটা নৈর্ব্যক্তিক যদি বেশি হয়, একটা যদি আপনি বেশি পারেন, একটার জন্যই কিন্তু আপনি হয়তো প্রিলিমিনারিতে টিকতে পারেন অথবা টিকতে নাও পারেন। প্রতিটি নম্বর প্রতিটি জায়গা থেকে আপনি যেন সেই জায়গা থেকে প্রশ্ন আসলে যেন পারেন, কোনো অংশ কখনোই বাদ দিবেন না যে এখান থেকে হয়তো আসবে না বলে কোনো লাভ নেই, চলেও আসতে পারে, সেই জায়গাটা আপনি জেনে রাখবেন, মিনিমাম ধারণাটুকু যেন আপনার থাকে। এখন আমরা পড়ছি টেকনিক 1, এটা সন্ধির নিয়ম। আমরা সন্ধির পরে উপসর্গ রেখেছি কারণ সন্ধির এই নিয়মের সাথে উপসর্গের মিল আছে। সন্ধিতে আপনাদের মনে আছে কিনা জানি না, যে সন্ধিতে আমরা বলেছিলাম জ বা জফলা সমান রস্বইকার আমরা পড়েছিলাম, মনে আছে? জ বা জফলা সমান রস্বইকার আমরা পড়েছিলাম। উপসর্গে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য। উপসর্গ ধরেন আমি পরীক্ষা আসলো এরকম যে অপর্যাপ্ত শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে, তখন আপনি হয়তো এইভাবে খুঁজে বের করবেন যে অপর্যাপ্ত উপসর্গ পেয়েছি, একটা পেয়েছি, এরকম মনে হতে পারে। কিন্তু আপনি এইভাবে নির্ণয় করবেন যে যেখানে জ বা জফলা আছে তার পরিবর্তে আপনি রস্বই চিন্তা করবেন। তাহলে আপনি প্রথমে লিখলেন লিখলেন, তারপরে লেখেন লেখেন, জ বা জর পরিবর্তে রস্বইকার দিলেন, আপনি রস্বই দিলেন। এখন বাকি আছে কি? রেফ। তা রেফের উপর তো রস্বইকার হয় না, তা রেফটারে আমি র করে ফেলেছি। তাহলে এই যে দেখেন পেয়েছি আর কি পেয়েছি? পরি পেয়েছি, দুইটা উপসর্গ পেয়ে গেছি, অপর্যাপ্ত শব্দ। তাহলে অপর্যাপ্ত শব্দে কয়টি উপসর্গ রয়েছে? দুইটি উপসর্গ রয়েছে। এখন আরেকটি শব্দ দেখেন, ধরেন শব্দটি হচ্ছে অত্যাচার। পরীক্ষা আসলো যে অত্যাচার শব্দে কয়টি উপসর্গ আছে, বা অত্যাচার শব্দের মধ্যে কি কি উপসর্গ আছে, কিংবা অত্যাচার শব্দটি কোন উপসর্গ দ্বারা ঘটিত এইভাবে আসতে পারে। সেক্ষেত্রে আপনার উপসর্গটি করতে হবে, ভাঙতে হবে। প্রথমে আমি পেয়েছি অত্যাচারে, পেয়েছি। এখন আমি বলেছি জ বা জফলার সময় রস্বইকার দেওয়ার জন্য, তাহলে আমি জ বা রস্বইকার দিলাম। তারপরে এখানে রস্বইকার দিলাম, এই যে তোর সাথে যে আকার আছে, আকারটা তাহলে আমি ওই পাশে পূর্ণরূপ লিখি, তাহলে কি হয়ে গেল? অতি যোগ আ, অত্যাচার। তাহলে অত্যাচারে কয়টা উপসর্গ আছে? এক হচ্ছে অতি, আরেকটা হচ্ছে আ। তো এই যে টেকনিকটা, এটা কি আপনারা বুঝতে পারছেন? পারা যাবে? এই টেকনিকটা যদি বুঝতে পারেন তাহলে আমি আপনাদের কয়েকটা শব্দ লিখি, দেখি আপনারা এটা পারেন কিনা। ধরেন পরীক্ষায় এরকম আসলো যে ব্যাকরণ শব্দের মধ্যে কয়টি, ব্যাকরণ শব্দটি বিশ্লেষণ আসলো যে ব্যাকরণ শব্দটির মধ্যে উপসর্গ আছে কিনা। ব্যাকরণ শব্দে কয়টি উপসর্গ আছে? খালি চোখে আপনার কাছে মনে হবে যে ব্যাকরণ শব্দে কোনো উপসর্গ নেই। কি মনে হচ্ছে? যে ব্যাকরণ শব্দে কোনো উপসর্গ নেই। পরীক্ষা আসলো যে ব্যাকরণ শব্দে কয়টি উপসর্গ আছে, বা ব্যাকরণ শব্দটি কোন উপসর্গ দ্বারা গঠিত। সেক্ষেত্রে আপনি কি উত্তর করবেন? খালি চোখে মনে হচ্ছে যে এখানে তো কোনো উপসর্গ নেই, এরকম মনে হচ্ছে না? আপনি জফলার জায়গায় রস্বইকার দেন, দিয়ে এটা করেন তো দেখি। রিয়া আক্তার বলেছেন, স্যার বাংলা ও তৎসম শব্দ চেনার কি কোনো উপায় বা টেকনিক আছে? এটা যখন আমরা শব্দ নিয়ে পড়বো তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। তৎসম শব্দ সাধারণত কি থাকলে তৎসম শব্দ হয়। কোনো শব্দের মধ্যে যদি আপনি দেখেন মূর্ধন্য ন আছে, 100% শিশু তৎসম শব্দ। কোনো শব্দের মধ্যে যদি মূর্ধন্য স আছে 100% শিশু, সেটা কি? তৎসম শব্দ। তারপরে এরকম অনেক টেকনিক আছে, ক্ষীয় দ্বারা গঠিত শব্দ, ক্ষীয় দ্বারা হ যুক্ত ম দ্বারা গঠিত শব্দ। তারপরে হচ্ছে এই তৎসম উপসর্গ দ্বারা গঠিত শব্দ হচ্ছে সবচেয়ে তৎসম শব্দ। এইভাবে অনেকগুলো টেকনিকই মনে রাখা যায়। ভূগোল সংক্রান্ত যত শব্দ আছে সবচেয়ে উপসর্গ, তৎসম শব্দ এইভাবে অনেক মনে রাখা যায়। এটা আমরা যখন শব্দের ক্লাসে আমরা পড়ব। আচ্ছা, ব্যাকরণ শব্দটা আপনারা একটু ভাঙেন তো, কেউ পারেন কিনা? ব্যাকরণ শব্দ, ব্যাকরণ বি যোগ আ, ব্যাকরণ। আচ্ছা, ব্যাকরণটা আমি ভেঙে দেখাচ্ছি। তো প্রথমেই তো ব পেলাম, আমরা বলেছি জ বা জফলার পরিবর্তে রস্বইকার দিব। জ বা রস্বইকার দিলে বর্ষাতে রস্বইকার দিলাম। এখন বর্ষাতে তো আকারও ছিল, সেই আকারটা কোথায় হয়ে যাবে? আকারটা পরে চলে যাবে। তাহলে এই যে করণ শব্দটা হচ্ছে এখানে মূল, তার আগে যে ব্যয় আছে এটার মধ্যে বি প্লাস আ আছে। তাহলে এই ব্যাকরণ শব্দের মধ্যে বি এবং আ দুইটি উপসর্গ রয়েছে। অহনা আচার্য বলছে যে আর একটু বোঝাইলে ভালো হয়, আরেকটু বোঝাচ্ছি। ধরেন
একটা একটা প্রশ্ন আসলে এরকম যে ধরেন অত্যাচার শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে। এখন আপনার কাছে মনে হবে যে অত্যাচারে অ ছাড়া অন্য কোনো উপসর্গ নেই, খালি চোখে দেখা যাবে না, আছে কিন্তু নেই। কিছু মানুষ আছে, কিছু জায়গা আছে এরকম আপনার মনে হবে যে আছে কিন্তু নাই, এরকম মনে হয় না? তো এইটাকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আমি বলেছি যখন এরকম প্রশ্ন আসবে তখন আপনি যদি জফলা দেখেন, কি দেখেন, যদি জফলা দেখেন বা জ দেখেন, তার পরিবর্তে রস্বইকার চিন্তা করবেন। তার পরিবর্তে কি চিন্তা করবেন? রস্বইকার বসাবেন, বসালে দেখবেন মিলে যাবে। ধরুন আমি এখানে কি লিখেছি? অত্যাচার লিখেছি। কি লিখেছি? অত্যাচার লিখেছি। এখন এটা যদি আমি উপসর্গ নির্ণয় করি, তাহলে আমি জফলার পরিবর্তে রস্বইকার দিব। আমি অ লিখলাম, অ লিখলাম, ত লিখলাম। এখন তোর সাথে যে এই যে জফলাটা আছে এইটা রস্বইকার দিতে বলেছি, এটার পরিবর্তে রস্বইকার দিলাম। এখন তোর সাথে যে আকার ছিল, তো আকারটা আমি কি লিখবো? আকারটা আমাকে ওই পাশে লিখতে হবে, তাহলে লিখে ফেলছি। এখানে কি হলো? অতি এবং আ। এরপরে যে চার আছে, তাহলে মূল শব্দটা হচ্ছে চার। তো চারের আগে আ এবং অতি দুইটা উপসর্গ যুক্ত হয়েছে। দুইটা উপসর্গ যুক্ত হয়ে কি হয়েছে? অত্যাচার শব্দটি হয়েছে। ঠিক যে তেমনি বলছিলাম যে ব্যাকরণ শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে এরকম আপনার মনে হচ্ছে, ব্যাকরণ। হ্যাঁ, তো এই ব্যাকরণ শব্দের মধ্যে কয়টি উপসর্গ রয়েছে এইটা পরীক্ষায় আসলে আপনার কাছে মনে হবে যে একটা উপসর্গ নাই, কিন্তু এখানে উপসর্গ আছে। আপনি ব লিখলেন, এই বটা এখানে লিখলেন, জফলার পরিবর্তে রস্বইকার দিলেন। এখন এই যে বর্ষাতে যে আকারটা ছিল সে আকারটা ওই পাশে লিখে দেন। তারপরে বাকি থাকে কি? বাকি থাকে করণ। এখানে করণটা হচ্ছে মূল শব্দ। এই করণের আগে আ এবং বি যুক্ত হয়েছে। তাহলে ব্যাকরণ শব্দের মধ্যে কয়টি উপসর্গ রয়েছে? ব্যাকরণ শব্দের মধ্যে দুইটি উপসর্গ রয়েছে, একটা হচ্ছে বি, একটা হচ্ছে আ। এবার কি বোঝা গেল? আপনারা বুঝতে পেরেছেন, মানে কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে বলুন তো, বোঝা গেল কিনা? যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আমি আরো কিছু শব্দ দিয়ে দেখি আপনারা পারেন কিনা। ধরেন শব্দটা হচ্ছে প্রত্যাগত। শব্দটা কি? প্রত্যাগত। এইটার মধ্যে উপসর্গ কয়টা আছে এটা নির্ণয় করুন। কেউ পারেন কিনা দেখি। ধরেন শব্দটা হলো, সহজ দেখে দিই, ধরেন শব্দটা হচ্ছে পর্যবেক্ষণ। পরীক্ষা আসলো যে পর্যবেক্ষণ শব্দটি কোন উপসর্গ দ্বারা গঠিত। কি আসছে? পর্যবেক্ষণ শব্দটি কোন উপসর্গ দ্বারা গঠিত। তখন আপনার কাছে মনে হবে যে পর্যবেক্ষণ শব্দের মধ্যে কোনো উপসর্গই নেই, কোথায় উপসর্গ? আপনি খুঁজবেন অ, অনা, অগা, প, পরা, অতি, এগুলো খুঁজবেন, না কোনো উপসর্গ নাই, কোথাও কোনো উপসর্গ নাই। কিন্তু পর্যবেক্ষণ শব্দের মধ্যে উপসর্গ আছে। তাহলে এই প্রত্যাগত এবং পর্যবেক্ষণ এই দুটো একটু ভেঙে দেখান। ধরেন ন্যূনতম বানানটা একটু লক্ষ্য করেন। ন্যূনতম, এই ন্যূনতম শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে? বা যদি এরকম প্রশ্ন আসে যে ব্যাধিকরণ শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে, যদি পরীক্ষা এরকম আসে যে ব্যাধিকরণে কয়টি উপসর্গ আছে, ব্যাধিকরণ। আচ্ছা, এটা উপসর্গ কোনটা দেখায় দিতে হবে? উপসর্গ দেখায় দিতে হবে প্রত্যাগত হচ্ছে প্রতিযোগ আ, একজন লিখেছেন প্রতিযোগ আ, ঠিক আছে, প্রতিযোগ আ, কিন্তু একজন হচ্ছে পরিযোগ বে। আচ্ছা, পরিযোগ বে না, কিন্তু এখানে এটা একটু বুঝতে হবে, এখানে সাউন্ডটাও নিতে হবে। আচ্ছা, আমি একটু বুঝাই দিচ্ছি। প্রতিযোগ, এখানে প্র তো প্রই, ত লিখলাম। এখন তোর যে জফলা আছে এটা রস্বইকার হবে। এখন তোর সাথে যে আকার ছিল এটা আটা ওই পাশে দিয়ে দিলাম, আর গতটা হচ্ছে এখানে মূল শব্দ, গতটা এখানে মূল শব্দ ধরলাম। তাহলে প্রতি এবং আ পেয়েছি। পর্যবেক্ষণ প লিখলাম, প লিখেছি। এখন জ্বর পরিবর্তে হচ্ছে রস্বইকার দিলাম, রস্বইকার কি এখন রেফের উপর তো রস্বইকার হয় না, তাহলে এটা কি হবে? র হয়ে যাবে। পরে বাকি কি আছে? ব। এখন পর্য, এখানে একটা অ সাউন্ড আসছে, এই অ সাউন্ডটা এখানে নিতে হবে। অ সাউন্ড, তারপরে কি আছে? ব। বে, এটা কিন্তু এই পাশে আছে, তাহলে এখানে পরিযোগ অব, এই দুটাকে নিতে হবে। ন্যূনতম, ন্যূন থেকে আমরা কি নিলাম?
ন্যূনতাকে কী নিলাম, প্রথমে ন নিলাম, জফলার পরিবর্তে রস্বইকার নিলাম, প্লাস এখন এই যে দীর্ঘকারটা আছে, দীর্ঘটা কোথায় যাবে, দীর্ঘটা ওই পাশে চলে যাবে, দীর্ঘকার এখানে কি আছে, ন, এই যে নি যোগ ও ন, এই দুটো উপসর্গ পেয়ে গেছি। ব্যাধিকরণটা আপনারা করুন তো, ব্যাধিকরণ বি যোগ অধি, তাপস কুমার বলেছেন বি যোগ অধি, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, বি যোগ অধি। প্রত্যাগত হচ্ছে প্রতি যোগ আ, ঠিক আছে। শারমিন খাতুন নি যোগ অ, পরিযোগ অপ, সোহানা পারভিন বলেছেন অপ, স্যার মনে হচ্ছে সবগুলো বীযোগ অধি, হ্যাঁ ঠিক আছে, বীযোগ অধি, নিযোগ ওন, জানাতুল ফেরদৌসী বলেছেন নিযোগ ওন, আবু হানিফ বলেছেন বীযোগ অধি, ঠিক আছে। নাসির বলেছেন, কে এম নাসির বলেছেন পরিযোগ, পরিযোগ আন কেন হবে, পরিযোগ আন না, পরিযোগ আন কি দিয়েছি কোথাও, বীযোগ অধি, ঠিক আছে, বীযোগ অধি, মিশ্রি বীযোগ অধি, ঠিক আছে, বীযোগ অধি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বীযোগ অধি, আধি না অধি, আধি নামে কোনো উপসর্গ নেই। সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন যে এই নামে কোনো উপসর্গ আছে কিনা। আমরা পরবর্তী টেকনিকে চলে যাচ্ছি। টেকনিক 1 বুঝতে পেরেছি, আমরা টেকনিক 2-এ চলে যাচ্ছি। টেকনিক 2-এ আপনারা এই সন্ধি নিয়মটা ফলো করবেন। সন্ধি নিয়ম আমি পড়েছিলাম যে উঁ বা অনুস্বর যদি থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা ম দিব। ধরেন শব্দটা হচ্ছে সুসংবাদ, কি বলেছি, সুসংবাদ। এখন পরীক্ষা আসলো যে সুসংবাদ শব্দটি মধ্যে কয়টি উপসর্গ আছে বা কোন কোন উপসর্গ ধরে সুসংবাদ শব্দটি গঠিত হয়েছে, এরকমভাবে আসতে পারে। সেক্ষেত্রে আমি যেগুলো কঠিন সেগুলো কিন্তু আমি পড়াচ্ছি, যেগুলো কঠিন সেগুলো কিন্তু পড়াচ্ছি, এমনিতে যেগুলো বোঝা যায় সেগুলো আমি পড়াচ্ছি না। সুসংবাদ, তখন আপনার কাছে হয়তো মনে হতে পারে যে সু হচ্ছে একটি উপসর্গ, আর কোনো উপসর্গ নেই, কিন্তু না, এখানে কিন্তু আরও উপসর্গ আছে। তাহলে সু তো প্রথমে একটা উপসর্গ সু পেয়ে গেছি, তাই না, প্লাস দিলাম, তারপরে দন্তস্ব পেয়েছি। এখন বলেছি যে ও বা অনুস্বরের পরিবর্তে আমরা ম দিব, তাহলে আমরা দিলাম এটার পরিবর্তে ম, তাহলে কি হলো, সু এবং সম দুটো উপসর্গ পেয়েছি, বাকি আছে বাদ, বাদটা হচ্ছে মূল শব্দ। এটা হলে সুসংগ শব্দের মধ্যে সু এবং সম দুইটি উপসর্গ রয়েছে। হ্যাঁ, জান্নাতুল নাইম মিস্ত্রি বলেছেন স্যার সন্ধি নিয়মে সবগুলো ভাঙতে হবে। হ্যাঁ, সন্ধি নিয়মে ভাঙতে হবে, সন্ধি নিয়মে ভাঙলেই দেখবেন আপনি পেয়ে যাবেন, সন্ধি নিয়মে ভাঙলেই পেয়ে যাবেন। হ্যাঁ, আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি, আমি আরও উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। ধরেন একটা শব্দ ধরেন প্রতি প্রতি প্রতিসংহার, শব্দটি কি, প্রতিসংহার, প্রতিসংহার। আচ্ছা, আর যারা আজকে নতুন ক্লাস করছেন, আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনাদের ক্লাস করার দরকার নেই। এই ক্লাসটি যদি মনে করেন আপনার প্রয়োজন আছে তাহলে আপনি ক্লাসটি করুন, কিন্তু এখানে কারোর সাথে ঝগড়া বিবাদ করবেন না। আমি দেখলাম কে জানি কি কার সাথে একটা কি বলল, যার দরকার তিনি ক্লাস করবেন। হ্যাঁ, তাহলে প্রতিসংহার, প্রতিসংহার শব্দটা আমরা তাহলে কয়টা উপসর্গ আছে, প্রথমে দেখি প্র নামে উপসর্গ আছে। এখন আমি কি প্র পর্যন্ত নিব না তি পর্যন্ত নিব, আমি যে প্র পর্যন্ত নেই তাহলে এখানে তি নামে আলাদা কোনো কিছু নাই, তাহলে প্রতি শব্দটা নিতে হবে, এই পর্যন্ত নিতে হবে। আমি যদি প্র পর্যন্ত নিতাম তাহলে তি সম নামে কোনো উপসর্গ নেই, অর্থাৎ যেটুকু আমার মিনিংফুল হয়। আমি যদি প্রতি পর্যন্ত নেই পরে কিন্তু আমি মিলাইতে পারবো, তাহলে প্রতি পর্যন্ত নিলাম, তারপরে দন্তস্ব নিলাম, তারপরে অনুস্বরের পর্যন্ত ম নিলাম, তাহলে কি হলো, প্রতি এবং সম, বাকি আছে হার, হার শব্দটি হচ্ছে মূল শব্দ। তাহলে প্রতিসংহার শব্দের মধ্যে প্রতি এবং সম দুটি উপসর্গ রয়েছে। সুসংহত, সুসংহত এই শব্দটি করুন আপনারা, সুসংহত, সুসংহত, সুসংহত করুন। আরও দিচ্ছি সংবিধান, এই শব্দটা ইম্পর্টেন্ট, সংবিধান, এটা হয়তো কোনো একটা পরীক্ষায় আসছিল, সংবিধান। সংবিধান শব্দে কী কী উপসর্গ রয়েছে এটা দেখেন, এবং উপসংহার, এই দুইটা দিয়ে আমরা এই নিয়মটা ক্লোজ করব। উপসংহার, সবগুলো কি দিয়ে দিলাম, ওর একটা ও দিয়ে একটা উদাহরণ দিই। ও ধরেন বললাম বিসংকুল, বিসংকুল, এটা একটু করুন।
শব্দটা লিখতে হবে, সুযোগ সম, শব্দটা লিখুন। সুষম, হ্যাঁ হয়েছে, সুষম হয়েছে। উসনারা জাহান ইভা হয়েছে, সুষম হয়েছে, সুষম হয়েছে, সুষম হচ্ছে। হচ্ছে হচ্ছে, সবার হচ্ছে, সবার হচ্ছে। এবং আপনারা যারা ক্লাস করছেন, আপনাদের যে ছোটো ভাই ছোটো বোন বা এরকম যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে চায়, তাদের জন্য কিন্তু ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভার্সিটি অ্যাডমিশনে এই প্রশ্নটা এত বেশি কমন, অনেক বেশি কমন। এবং এখান থেকে কিন্তু বিসিএসে এবং অন্যান্য চাকরি পরীক্ষায় নানান জায়গায় কিন্তু অনেক বেশি প্রশ্ন আসছে, অনেক বেশি প্রশ্ন আসছে। আমি বললাম না, এখন পর্যন্ত 154টা প্রশ্ন আমি দেখেছি যে এই জায়গা থেকে প্রশ্নটা আসছে, উপসর্গ থেকে। তাহলে সুযোগ সম, সুযোগ বি, উপযোগ সম, হ্যাঁ ভেরি গুড। তাহলে আমরা একটু ভাঙি। তাহলে এখানে সু তো সু আছে, একটা উপসর্গ পেয়ে গেছি, পরে দন্তস্ব পেলাম, তারপরে কি পেয়েছে, অনুস্বর পেয়েছিলাম, এটা মদেই, বাকি হতটা হচ্ছে এখানে মূল শব্দ, তাই না? সংবিধান, দন্তস্ব পেয়েছি, এখন দন্তস্বের সাথে কি আছে, অনুস্বর আছে, এটাতে ম যোগ করলে একটা নতুন শব্দ হয়ে যায়, উপসর্গ হয়ে যাচ্ছে। তারপরে আছে বি, তাহলে এখানে ধানটা হচ্ছে মূল শব্দ। উপসংহারের উপ পেয়েছি, একটি উপসর্গ, তারপরে প্লাস দিয়ে দন্তস্ব পেয়েছি, অনুস্বরটা ম দিলে কি হয়ে যাচ্ছে, উপ এবং সম, তাহলে হারটা এখানে মূল। বি সংকুলটা একটু করুন, বি সংকুল, বি সংকুলটা কেউ একটু করে দেখান তো দেখি। বি যোগ সমযোগ কুল, ভেরি গুড। এটাকে নি কি নাম কি তার, নিহারিকা ভৌমিক, নিহারিকা ভৌমিক, থ্যাংক ইউ ভেরি মাচ। বি যোগ সমযোগ কুল। আমরা পরের, এটা বুঝতে পেরেছেন মনে হয়। আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। আমরা পরের নিয়মটা হচ্ছে সন্ধি নিয়মী। পরের টেকনিকটা হচ্ছে টেকনিক 3-এ আমরা দেখব বফলা, বফলা সমান হ্রস্ব, বফলা সমান হ্রস্ব। এই জায়গাটা হচ্ছে বানানের নিয়ম। এটা অনেক, এখন যারা আপনারা ক্লাস করছেন আমি নিশ্চিত আপনারা উপকৃত হবেন। এবং এইখান থেকে কিন্তু আগামী 45তম বা 46তম কোনো এক জায়গা থেকে এই প্রশ্নটা এখন পর্যন্ত আসেনি, কিন্তু আসবে। আমি কিছু শব্দ এখানে লিখি, ধরেন লিখলাম, প্রথমে এইগুলোর আপনারা বের করেন। সুস্বাগতম, তারপরে লিখলাম স্বাগতম, তারপরে লিখলাম সুস্বাগত, তারপরে লিখলাম স্বাগত। এখন একটা আমি ভাঙছি, ধরুন সুস্বাগতম। সুর মধ্যে আছে সু, দিলাম প্লাস, বফলা সমান বলেছি রস্য, বফলা সমান বলছি রস্য। তাহলে পরে পেয়েছিলাম দন্তস্ব, দন্তস্বর নিচে যে বফলাটা আছে, বফলার পরিবর্তে রস্য দিতে বলেছি, তাহলে বফলা বাদ দিয়ে রস্য দিলাম। এখন এই দন্তস্বর সাথে একটা আ ছিল, তাহলে আটা ওই পাশে চলে যাবে, তাই না? তাহলে আটা ওই পাশে চলে গেল। তাহলে পরে আছে কি, পরে আছে গতম। গতম শব্দটা লিখি, বাকিটুকু আছে গতম, অর্থাৎ মূল শব্দটা হচ্ছে গতম, এটুকু লিখলাম। বাকিগুলো আপনারা ভাঙেন, বাকি 3টা আপনারা ভাঙেন, পরে এটা নিয়ে অনেক বড় কথা আছে, এটা নিয়ে খুবই বড় একটা কথা আছে। শব্দটা আগে লিখে নিতে হবে, শব্দটা একটু লিখে নেন। তানিয়া খাতুন, আগে শব্দটা একটু লেখেন, কারণ তিনটা শব্দই কাছাকাছি, শব্দটা একটু লেখেন। আমি একটা ভেঙে দেখাইছি যে বফলা সময় রস্যকার দিব, রস্যকার দিব, বফলা সময় রস্যকার দিব, বফলা সময় রস্যকার দিব। সুযোগ আযোগ গতম, এটা হ্যাঁ, এটা আমি দেখিয়েছি। পরে ফাতেমা তাবাসসুম বলছে আগত, স্বাগতমটা একটু ভাঙেন। স্বাগতমটা সুযোগ আযোগ গতম, হ্যাঁ সুযোগ আযোগ গতম ভেঙেছেন। আর সুস্বাগতটা একটু ভাঙেন, সুস্বাগতটা একটু ভাঙেন। স্বাগত ভেঙেছেন মোহাম্মদ মিজানুর রহমান, সুযোগ আগত। কি সাবিনা তৃষা বলছে
সু প্লাস সুযোগ আ প্লাস গতম সমান স্বাগতম, আ যোগ গত সমান হচ্ছে সুস্বাগত। আচ্ছা হ্যাঁ হয়েছে, সবগুলো ভাঙেন, আপনাদেরটা হচ্ছে কিন্তু। হ্যাঁ, স্বাগতম সুযোগ আ যোগ গতম সুযোগ আ, শব্দটা লিখে নিতে হবে। শব্দটা যদি না লিখেন তাহলে কিন্তু আমি বুঝবো না যে আপনি কোন শব্দটা লিখেছেন। স্বাগত সুযোগ আযোগ গত, এটা জান্নাতুল ফেরদৌসি লিখেছেন সুযোগ আযোগ গত, ঠিক আছে। সোনিয়া আক্তার লিখেছেন সুযোগ আযোগ গতম, এটা সম্ভবত আপনি স্বাগতমটা লিখেছেন। শব্দটা লিখে না নিলে আমি বুঝবো না যে আপনি কোন শব্দটা ভেঙেছেন। সুযোগ আযোগ গতম আযোগ গত সুযোগ আযোগ গত। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবাই করেছেন। আমি একটু ভাঙি। তাহলে এখানে স্বাগতমকে যদি আমরা ভাঙি তাহলে স্বাগতমের দন্তস্ব পেয়েছি, দন্তস্ব নিচে বফলা আছে, তাহলে বফলা পরিবর্তে আমরা রস্যকার দেওয়ার কথা, দিলাম রস্যকার। এখন দন্তস্বের যে আকারটা আছে তাহলে আকারটা আমার কোথায় চলে যাবে, ওই পাশে চলে যাবে, প্লাস বাকি কি থাকে, গতম বাকি থাকে, লিখলাম গতম। এখন সুস্বাগতটা একটু ভাঙি। প্রথম তো সু পেয়েছি তাই না, প্লাস এই দন্তস্ব এখানে লিখলাম, দন্তস্বর যে বফলা আছে এটা রস্যকার হয়ে গেল। এখন দন্তস্বরের যে আকারটা আছে আকারটা কোথায় চলে যাবে, ওই পাশে চলে যাবে, চলে গেল ওই পাশে, প্লাস দিলাম গত। এখন স্বাগতটা ভাঙি। স্বাগত প্রথমেই দন্তস্ব লিখলাম, বফলাটা দিলাম রস্যকার, প্লাস দিলাম এই দন্তস্বর যে আকারটা আছে আকারটা এই পাশে লিখলাম, প্লাস দিলাম, বাকি আছে গত। এখন স্বাগতর মধ্যে আছে সু এবং স্বাগত শব্দের মধ্যে আছে এটা কিন্তু আমি এই ক্লাসটা আমি নিচ্ছি অনেকটা কি বলে প্রয়োগ এবং অপপ্রয়োগ ক্লাস যখন নিব তখন কিন্তু আমার এই কথাটা বলতে হবে। দেখেন এইখানে আছে সুযোগ আগত, মূল শব্দ হচ্ছে গত। সুযোগ আগত মূল শব্দ হচ্ছে গত। এখানে মূল শব্দ ছিল গতম, এখানে মূল শব্দ হচ্ছে গতম। এখন আমরা যে বলি, দেখবেন অনেক সেলিব্রিটি আছে, অনেকে আছে যে আপনাকে স্বাগতম জানাচ্ছি, কি বলে বা লেখে স্বাগতম। এখন এই চারটার মধ্যে কোনটা ঠিক এটা আপনারা বলুন। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 4 নাম্বার, এই চারটার মধ্যে একটা ঠিক, বাকি 3টা ভুল এবং ভুল প্রয়োগ বা অপপ্রয়োগ, ওইগুলো লিখলে ভুল হবে। এই চারটার মধ্যে একটা মাত্র ঠিক, বাকিগুলো ভুল। এই চারটার মধ্যে একটা ঠিক, বাকিগুলো ভুল, বাকিগুলো লেখা যাবে না, কোনো অবস্থাতেই লেখা যাবে না। এই চারটার মধ্যে কোনটা ঠিক সেটা একটু লিখুন। এই চারটার মধ্যে কোনটা ঠিক? এমডি শাহানুদ্দিন লিখেছেন 4 নাম্বারটা ঠিক, গুদুলিয়াল লিখেছেন 4 নাম্বারটা ঠিক, ফজলে রাব্বি লিখেছেন 4 নাম্বারটা ঠিক। নীল প্রজাপতি লিখেছেন স্বাগত সুযোগ আযোগ গত। আচ্ছা, নূরজাহান মুক্তা লিখেছেন সুসু আগো যোগ্য। এখানে এই চারটার মধ্যে কোনটা ঠিক এটা লিখুন। এখন ভাঙার দরকার নাই, আমরা ভেঙে ফেলেছি। এইটা ভুল, এইটা ভুল, এটা ভুল, ঠিক হচ্ছে কোনটা? শুধু একমাত্র স্বাগতটা ঠিক, বাকি সবগুলা ভুল। কেন ভুল? দেখেন, একটা উপসর্গ যুক্ত হয় কিন্তু একটা মূল একটা শব্দের সাথে। কারণ এখানে যদি আমি ভাঙি তাহলে সু 2বার দিলে অলরেডি কিন্তু বাহুল্য দোষ চলে আসছে। সুস্বাগতম, এই সা মানে সু, তাহলে সু 2বার চলে আসছে, 2টা বাহুল্য দোষ। প্লাস হচ্ছে গতম নামে তো কোনো শব্দ নেই, গত নামে শব্দ আছে, এবং একটা মূল শব্দের আগে কিন্তু উপসর্গ বসে, তাই না? তাহলে স্বাগতমটা বা সুস্বাগতম শব্দটা ভুল। এখন দেখি স্বাগতম যে আমরা বলি বা আমরা নানান জায়গায় লিখে রাখি স্বাগতম, এবং এটা বহুল ব্যবহৃত। স্বাগতম শব্দটি বহুল ব্যবহৃত, একেবারে অনেক বেশি আমরা এটা ব্যবহার করি, বা আমরা বলি যে আপনাকে স্বাগতম, কি বলি যে আপনাকে স্বাগতম, আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম, এরকম আমরা বলি। তাহলে এই যে স্বাগতম শব্দটি আছে এটা যদি আমরা ভাঙি তাহলে সুযোগ আযোগ গতম, গতম নামে কি কোনো শব্দ আছে? গতম নামে তো কোনো শব্দ নেই, তাহলে এটা ভুল। আর যদি সুস্বাগত দিলে কি আগত। এখন দেখুন, এই গত নামে শব্দ আছে এটা ঠিক আছে, কিন্তু সু আমি 2বার দিতে পারবো না। এখানে যে সা আছে, এই সা মানে সু, তাহলে এখানে আবার যে নতুন করে যে সু দিয়েছি এই সুটা বাহুল্য দোষ, তাহলে আমাকে সুস্বাগত
ও বলা যাবে না, কারণ সু তো এই স্বাগতর মধ্যে সু আছে। তাহলে স্বাগত শব্দটা যখন আমরা ভাঙবো, স্বাগত মানে হচ্ছে সুযোগ আযোগ গত, সুযোগ আযোগ গত, তাহলে এইটাই ঠিক। এই স্বাগত শব্দের মধ্যে কি আছে? স্বাগত শব্দের মধ্যে সু আছে। এর আগে নতুন করে যদি সুযোগ যুক্ত করি বা স্বাগতম তো ভুলই, সুস্বাগতম আরও ভুল। সবচেয়ে বেশি ভুল হচ্ছে উপরেরটা, তারপরে হচ্ছে একটু কম ভুল হচ্ছে এইটা আরেকটু কম ভুল, আর এইটা হচ্ছে একেবারে নির্ভুল, শেষেরটা হচ্ছে একেবারে নির্ভুল। ঠিক আছে, আমরা পরের টেকনিকে চলে যাচ্ছি। পরের টেকনিকটা একটু দেখি। পরের টেকনিক বা লাস্ট টেকনিকটা হচ্ছে, এটা একটু লিখুন, এটা একটু লিখতে হবে। টেকনিক 4, চারে লিখুন দন্তন্য যুক্ত অবস্থায় থাকলে প্রথম দন্তন্য, প্রথম মানে কি উপরেরটা, প্রথম দন্তন্য সমান হচ্ছে ম। এটা কিন্তু সন্ধির নিয়মে আমরা করছি। দন্তন্য যুক্ত অবস্থায় থাকলে প্রথম দন্তন্য সমান হচ্ছে ম। ধরেন পরীক্ষায় আপনার আসলো এরকম যে সন্নিবেশ, কি আসলো, যে সন্নিবেশ শব্দটি কোন উপসর্গ দ্বারা গঠিত। পরীক্ষায় আসলে সন্নিবেশ, আপনি এভাবে খুঁজবেন যে সন্নিবেশ, এখানে তো কোনো উপসর্গ আমি দেখতে পাচ্ছি না। ধরেন আপনার পরীক্ষায় আসলো সন্ন্যাস, কি আসলো, যে সন্ন্যাস শব্দটি, এটার মধ্যে উপসর্গ আছে কিনা এটা আপনি পাবেন, কিন্তু আপনার কাছে সন্ন্যাস শব্দটির মধ্যে কোনো উপসর্গ নেই বলেই আপনার মনে হবে, বা শব্দটা হবে অনুসন্ধান। যে অনুসন্ধানে কয়টি উপসর্গ আছে, আপনি হয়তো অনু নামে একটি উপসর্গ খুঁজে পাবেন। আমি একটি দেখিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা করবেন। তো সন্নিবেশে কি বলেছি, দন্তস্ব লিখলাম। দন্তন্য যুক্ত অবস্থায় যদি থাকে, দন্তন্য যুক্ত অবস্থায় যদি থাকে, তাহলে প্রথম দন্তন্য অর্থাৎ উপরে যেটা আছে সেই দন্তন্য সমান ম লিখতে হবে। তাহলে আমরা দন্তস্ব লিখেছি, এখানে উপরের যে দন্তন্য আছে তার পরিবর্তে আমরা কি লিখলাম, ম লিখলাম। এই যে সম, একটা উপসর্গ পেয়ে গেছি। তাহলে এই যে দন্তন্যটা আছে এইটার পরিবর্তে তো আমি ম লিখেছি, তার নিচে আর একটা উপসর্গ, নিচেরটা তো আমি কিছু লিখি নাই, তাহলে নিচেরটা ওই পাশে লিখে দেবো। এই নিচেরটা উপর লিখে দিয়েছি। সমযোগ নি হচ্ছে এখানে দুইটা উপসর্গ আছে। তাহলে সন্ন্যাসটা আপনারা একটু করুন, সন্ন্যাসটা করুন, সন্ন্যাসটা একটু করি। দন্তস্ব লিখেছি, উপরের যেটা আছে এটার পরিবর্তে ম লিখতে হবে। এই যে ম লিখেছি, একটা উপসর্গ পেয়ে গেছি। এখন বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে দন্তন্য। বাকি এই দন্তন্য লিখলাম। এখন দন্তন্য যে জফলা আছে, জফলার পরিবর্তে আমরা লিখেছিলাম রস্বই, এর পরিবর্তে রস্বই দিয়ে দিলাম। বাকি কি থাকে, বাকি থাকে আ, বা আ যদি এই পাশে ধরি তাহলে হয়ে যায়, বাকি থাকে শুধু দন্তস্ব, কিন্তু এই আটা কিন্তু উপসর্গ নয়, আটা হচ্ছে শব্দের অংশ। তাহলে সন্ন্যাস শব্দের মধ্যে আছে সম এবং নি। অনুসন্ধানের মধ্যে কি আছে, ফাতেমা তাপস লিখছেন সমযোগ নেস না, সমযোগ নেস না, সম, আর এই যে জফলা থাকতে রস্বীকার হবে, এখানে নি ধরুন, আর আকারটা দন্ত শোষাতে হবে, ওই আশটা হচ্ছে মূল শব্দ না। এই সন্ন্যাস শব্দটা আপনার মানে একটু ভুল হচ্ছে না, না, এই যে ডাক্তার স্মৃতি, আচ্ছা উনি ডাক্তার মানুষ, আচ্ছা সেটা হচ্ছে এখানে যদি আমরা আটাও ধরি তাহলে আমাদের মূল শব্দ থাকে না, মূল শব্দ শুধু দন্তস্ব থাকে। আটা দন্তস্বর সাথে ধরতে হবে, আশের আগে হচ্ছে সম এবং নি মিলে হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাসে সমযোগ নি হবে। আটা কেন নেওয়া যাবে না, আটা যদি আমরা নিয়ে নিই তাহলে এইখানে দেখেন শুধু দন্তস্ব বাকি থাকে, তাহলে দন্তস্ব, তাহলে আমার মূল শব্দ কোথায়, মূল শব্দ তো নাই। কেম নাসির বলেছেন অনুসন্ধান অনুযোগ সমযোগ ধান, হ্যাঁ ঠিক আছে হয়েছে। নিহারিকা ভৌমিক অনুযোগ সমযোগ ধান, আপনারটা হয়েছে। সন্ন্যাস সমযোগ নিযোগ আসে। এই যে প্রীতিকা পূজা ঘোষ, হ্যাঁ প্রীতিকা পূজা ঘোষ তিনি একদম সুন্দর করে লিখেছেন, সন্ন্যাস সমযোগ নিযোগ আস, অনুসন্ধান অনুযোগ সমযোগ ধান, ভেরি গুড। ফজলে রাব্বি সমযোগ নিযোগ আস, ভেরি গুড। এই তো আপনারা বুঝে গেছেন, আপনারা একদম বুঝে গেছেন। এবং এই টাইপের একটা প্রশ্ন আসলে আমার ধারণা যে ম্যাক্সিমাম মানুষ এটার উত্তর করতে
পারবেন বলে মনে হয় না, কারণ আমরা প্রচলিতভাবে এইভাবে কিন্তু শিক্ষা অভ্যস্ত না। আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। পরের নিয়মে চলে, এবং লাস্ট টেকনিক, এটা লাস্ট টেকনিক 5। এবং এই 5 টেকনিকের সাথে আপনারা মনে হয় অ্যাডমিশন টেস্টের সময় পরিচিত ছিলেন, এবং চাকরি পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়, বিসিএস ছাড়া, বিসিএস এটা এখন পর্যন্ত আসে নাই। তো লেখেন সম সমান, কোনো শব্দ যদি সম শুরু হয় তাহলে সম সমান সম প্লাস অ অথবা আ। কোনো একটা শব্দ যদি দেখেন সম দিয়ে শুরু হয়েছে, সেই সমর পরিবর্তে আমরা সম লিখব, প্লাস অ বা আ দিব। ধরেন আমি লিখলাম এখানে সমাবর্তন। এই যে আমাদের সমাবর্তন হয়, এই সমাবর্তন শব্দের মধ্যে কি আছে সেটা যদি ধরেন পরীক্ষায় আসলো, তাহলে আমি প্রথমেই পেয়েছি সম। এখন দেখুন, এই যে এখানে কিন্তু সমা লিখবো না, প্রথমে যে সম পেয়েছি, তাই না, সমটা লিখলাম, সমস্যার যে আকার আছে সেই আকারটা আমি কি করব, আকারটা আমি ওই পাশে নিয়ে নিব। বাকি কি থাকে, বাকি থাকে বর্তন। তাহলে এখানে সমাবর্তনের সম এবং আ দুইটা উপসর্গ আছে, আমি একটা দেখাই দিলাম, বাকিটা আপনারা একটু করুন, একদম সহজ। সমাগত, এটা করেন তো, সমাগত। আর আরেকটু কঠিন হচ্ছে নিচেরটা, সমানাধিকরণ। সমানাধিকরণ এইটা একটু করেন। আর সবার শেষে যেটা আছে এইটার সাথে আমরা একটু আলোচনা করব, এটা একটু অন্যরকম। সমবিবেহার, এইটার সাথে আপনারা কম বেশি পরিচিত আমার মনে হয়। এইগুলা করুন দেখি তো। সমযোগ আযোগ বর্তন হয়েছে, সমযোগ আ, অনুযোগ সমযোগ বিষমযোগ আ, এটা কোনটা? হ্যাঁ, সমাবর্তনটা হচ্ছে সাদিয়া, সমযোগ আযোগগত, সমাগত। হ্যাঁ, সমাগতটা হয়েছে, সমাগত সমযোগ আ, এটা কোনটা শব্দটা লিখলে ভালো হয়? সমাবর্তন, সমযোগ আযোগ বর্তন, সমযোগ আযোগগত হয়েছে, সমযোগ আযোগগত। হ্যাঁ, সমাগত সমযোগ আগত, ঠিক আছে। ফাতেমা আক্তার, সমযোগ আযোগগত। নিচের দুইটা করুন তো দেখি পারেন কিনা, না পড়লে আমরা আলোচনা করব। অনুযোগ সম, অনুযোগ অনু তো কোথাও নাই। ফাতেমা আক্তার তন্নি বলেছেন সমযোগ আ, সমযোগ আযোগ নি। সমানাধিকরণটা এটা করেন, একটু কঠিন এটা। সমবিহার, সমযোগ বিযোগ, সমযোগ বি এটা করে, অভিযোগ বিযোগ এটা করে ফেলেছেন অনেকে। সমযোগ আনযোগ অধি, ভেরি গুড। এটা কে করেছেন? ফজলে রাব্বি। সমযোগ আনযোগ অধিযোগকরণ, ভেরি গুড, হয়ে গেছে। দেখেন এটা করছি, কোথায় চলে গেল, সম নিলাম। এখন সমর পরে আমার অ অথবা আন নিতে হবে। ধরেন আ আছে, আন নিলাম, ঠিক আছে। আন যে নিলাম, আনের পরে যে, আনের পরে আনার সাথে আ আছে, এই আটা নিলে হয় আধি। আধি নামে কোনো উপসর্গ নাই, এই জন্য কি নিতে হবে, অ নিতে হবে। তাহলে কি, সমযোগ আনযোগ অধি, সমানাধিকরণ। করণটা হচ্ছে মূল, এর আগে যেগুলো আছে সব হচ্ছে উপসর্গ। সমবিহারটা একটু করেন। সমবিহারটা একটু করেন।
এটা অনেক বেশি আসে যে সমবিবাহী শব্দের কয়টি উপসর্গ আছে। ধরেন এটা আমরা একটু করি, আর টাইম লাইনে অনেক সময় হয়ে যাচ্ছে। সম, এখন সমর পরে বলেছি সম সমান সমর পরে একটা অ অথবা আ নিতে হবে। ধরেন আমি যদি আ নেই তাহলে হয় আ, যদি নেই তাহলে হয় আভি। তাহলে আভি নামে তো কোনো উপসর্গ নেই, তাহলে আমার কি নিতে হবে? অ নিতে হবে। তাহলে অ নিলাম, বি নিলাম, তাহলে কি হলো? সমযোগ অভি প্লাস নিলাম। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এই পর্যন্ত আমি পেয়েছি, সম পেয়েছি এবং অভি পেয়েছি। তারপরে আছে বেহার, বেহার বাদে ব নিলাম, বর যে জফলা আছে জফলাটা কি হয়? জফলাটা রস্বীকার হয়ে যায়। তাহলে বি নামে একটা উপসর্গ পেয়ে গেছি। এখন এই যে বর সাথে যে আকার আছে আকারটা দিতে হবে না, তাহলে আকারটা দিলাম, বাকি থাকে কি? হার। তাহলে এখানে মূল শব্দটা হচ্ছে হার। তাহলে হার শব্দটা হচ্ছে এখানে মূল, হারের আগে যত আছে সবগুলো হচ্ছে উপসর্গ। তাহলে সমবিহার শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে? 4টি উপসর্গ আছে। এটা হয়তো আমরা অনেক সময় মুখস্থ করেছি যে সমবিহার শব্দে 4টি উপসর্গ আছে। এখন 4টি কিভাবে আছে সেইটা কিন্তু আমরা আসলে অনেক সময় জানতাম না, না জেনেই কিন্তু মুখস্থ করেছিলাম হয়তো ছোটবেলায়। তো এখন এটা হয়তো আমরা আজকে একটু জেনেছি যে সমবিহারের মধ্যে কীভাবে হয়েছে। তাহলে এখানে মূল শব্দটা হচ্ছে হার, হারের আগে এটা হয়তো আরেকটু দেখাবো নাকি? সমবিহারটাকে আরেকবার দেখাইতে হবে। সমবিহারটাকে আরেকবার দেখাবো, আরেকবার দেখাই। এই যে সম তো সম নিলাম, সম নিলাম, সমর পরে কি নিতে হয়? সম থাকলে সমর পরে সম প্লাস অ অথবা আ নিতে হয়। তাহলে আমি এখানে অ নিব না আ নিব সেটা নির্ভর করছে পরের ওপর। আমি নিলাম, মনে করেন অ যদি নেই তাহলে অভি উপসর্গ হয়ে যায়, আর যদি আমি এখানে আ দিই তাহলে আভি, তাহলে আভি নামে কোনো উপসর্গ নাই, এই জন্য আমি অ নিয়েছি, তাহলে অযোগ অভি দুটো উপসর্গ পেয়ে গেছি। তাহলে এই পর্যন্ত, এই পর্যন্ত হয়ে গেল। বাকি থাকে এই যে বেহার পর্যন্ত থাকে। তাহলে বেহারের ব নিলাম, জফলা হয়ে যায় রস্বইকার, তো জফলা রস্বইকার দিলাম, তার একটা উপসর্গ হয়ে গেল। এখন বসাতে যে আকার ছিল সে আকার দিতে হবে না, সেই আকারে যে আমি এখানে দিয়ে দিলাম, এই যে আকার দিয়ে দিলাম। বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে হার, হারটা হচ্ছে মূল শব্দ। তাহলে সম, অবি, বি এবং আ, এই 4টা হচ্ছে উপসর্গ। এই হলো মোটামুটি উপসর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেইগুলার টেকনিক। আশা করছি আপনারা এই টেকনিকগুলো মনে রাখবেন। এভাবে যদি আপনারা টেকনিকগুলো মনে রাখেন তাহলে কিন্তু আপনারা পরীক্ষায় উত্তর করতে পারবেন। এই প্রশ্নগুলো এইভাবে পরীক্ষা আসতে পারে। এখন কিছু সহজ শব্দ, কিছু সহজ ব্যাপার আছে, দেখি এগুলো দেখি আপনারা পারেন কিনা। আমি একটা এই জায়গায় একটু লিখি, সম্প্রসারণ। এই সম্প্রসারণ শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে একটু বলুন তো দেখি, পারেন কিনা? সম্প্রসারণ, বা ধরেন বললাম প্রণিপাত, বা লিখলাম ধরেন সম্প্রচার, বা এরকম লিখলাম ধরেন অনুপ্রবেশ, বা কদাচার লিখি, এই শব্দটা পরীক্ষা আসতে পারে। কদাচার শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে বা কি কি উপসর্গ আছে? বা কদাকার একই হবে। ক্লাস শেষ প্রায়, আজকে 1.5 ঘন্টাতে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ধাতু পড়বো, ধাতুটা ইম্পর্টেন্ট। ধাতুটা পড়বো, ধাতু পড়ার পরে ধাতু না বুঝলে, ধাতুটা বোঝা উচিত। ধাতুর পরে হচ্ছে আমাদের হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয় পড়বো। এটার একটা সিরিয়াল আছে, সিরিয়াল অনুযায়ী আমরা পড়ছি যাতে একটা সাথে যেটা লিঙ্ক আপ আছে সেটা যেন বুঝতে পারেন। কারণ আমি সন্ধি পড়ার পরে আমি উপসর্গ পড়াচ্ছি। আমি যদি আগে উপসর্গ পড়াতাম তাহলে কিন্তু আপনারা এইটা নির্ণয় করতে পারতেন না। আমি আগে সন্ধি পড়িয়েছি এবং সন্ধির নিয়ম ফলো করে কিন্তু আমরা উপসর্গগুলো নির্ণয় করছি। সম্প্রসারণ দেখি, সম এটা পেয়েছি, তার সাথে প্রযুক্ত ছিল, প্র নামে একটা উপসর্গ আছে, তারপরে সা নামে একটা উপসর্গ আছে, তারপরে লাস্টে যে রন আছে এটা কি উত্তর করছেন? রনের সাথে, রনের আগে কিন্তু এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত হচ্ছে উপসর্গ।
প্রণিপাত, প্রথমে প্র একটা উপসর্গ পেয়েছি, নি একটা উপসর্গ পেয়েছি, পরে পাতটা হচ্ছে মূল শব্দ। সম্প্রসারণ এখানে পেয়েছি সম, প্র, তাহলে চারটা হচ্ছে মূল শব্দ। কদাচার, কদের মধ্যে আছে কত, তারপরে আ, চারটা হচ্ছে এখানে মূল শব্দ। কদাকার, কদাকার হচ্ছে কত, তারপরে কি আ, আর এখানে কাঠটা হচ্ছে মূল শব্দ। ঠিক আছে, তাহলে এখানে কয়টা, এই দুইটা, এটা 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 এটা, এইভাবে এটা, এইগুলো সহজ। এইভাবে আপনারা মোটামুটি সমস্ত শব্দের কি নির্ণয় করতে পারবেন, উপসর্গ দ্বারা গঠিত শব্দ নির্ণয় করতে পারবেন। তবে এইখানে আমার যতটা না বোঝানোর আছে, যেইটুকু আমার বোঝানোর ছিল সেইটুকু কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, এবং যে জায়গায় আপনাদের কনফিউশন তৈরি হতে পারে সেই জায়গাটা আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আপনাদেরকে যেন একটি সঠিক ব্যাখ্যা দেওয়া যায়, সেটা আমি চেষ্টা করেছি। বাকিটুকু হচ্ছে আপনাদের পড়াশোনা। আপনারা যদি বাকিটুকু পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষায় আপনারা এইখান থেকে যে প্রশ্নটা আসে সেখান থেকে কিন্তু পারা যাবে। ঠিক আছে, তো যারা মিস করেছেন, কে কেউ লিখছেন যে স্যার মিস করেছে, যারা মিস করেছেন তারা ক্লাসটা শুরু থেকে করে নেবেন। ক্লাসটি আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে উপসর্গ খুব সহজ, হয়তো পারা যাবে না, কিন্তু উপসর্গ থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে এবং আসছে এবং ভবিষ্যতে আসবে। সেখান থেকে উপসর্গের খুঁটিনাটি, বিশেষ করে যে কোন শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, বা একটা শব্দ দেয়া থাকবে এবং বলা হবে যে এই শব্দে কয়টি উপসর্গ আছে, বা কোন উপসর্গ গঠিত হয়েছে, বা কোন অর্থে প্রকাশিত হয়েছে, এরকমভাবে আসবে। অথবা নিচের কোনটিতে বিদেশি উপসর্গ যেগুলো, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে বিদেশি উপসর্গ দ্বারা গঠিত শব্দ কোনটি, বা কোনটির মধ্যে বিদেশি উপসর্গ আছে বা নেই, এরকমভাবে আসতে পারে। বা নিচের কোনটি ফার্সি উপসর্গ, নিচের কোনটি আরবি উপসর্গ, এইরকমভাবে নানানভাবে প্রশ্ন আসতে পারে। অথবা যে কোনো একটা শব্দ দেওয়া থাকতে পারে, সেই শব্দটা দেওয়ার পরে বলতে পারে যে এটা কোন উপসর্গ দ্বারা গঠিত হয়েছে, এবার দেওয়া থাকতে পারে। অথবা এই যে অ, আ, সু, বিনি, এইখানে যে কমনগুলো আছে, সেই কমনগুলোকে কীভাবে, এইগুলো থেকে প্রশ্ন আসলে কীভাবে পারা যাবে, সেগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করেছিলাম, সেগুলো আপনারা পড়বেন। ঠিক আছে, এবং প্রথম যে বেসিক যে কথাগুলো বলেছি, যে উপসর্গের বৈশিষ্ট্যগুলো কি, উপসর্গের কি উপসর্গের কাজ কি, যে উপসর্গের অর্থবাচকতা আছে, অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এই কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সব মিলিয়ে আজকে সন্ধির ক্লাস এখানেই শেষ করব, উপসর্গের ক্লাস এখানেই শেষ করব। তো আজকের ক্লাসে আপাত দৃষ্টিতে সহজ টপিক মনে হলো, আশা করছি আপনারা উপকৃত হবেন। এই বলে আজকের মতো আপনাদের কিছু জানার আছে কিনা, যদি জানার থাকে একটু কমেন্ট করে বলুন জানার আছে কিনা। অসংখ্য ধন্যবাদ স্যার, বলে জান্নাতুল ফিরদৌসী স্যার, পূর্বে কখনো এইভাবে শব্দ থেকে উপসর্গ বের করে পড়িনি। হ্যাঁ, এটা আসলে আমরা এইভাবে আসলে আমরা পড়ে শিখিনি। আমরা ওই যে সমভিব্যাহারে আমরা মুখস্থ করেছিলাম যে এখানে 4টা উপসর্গ আছে, কিন্তু এই 4টা উপসর্গ আসলে কী, কোথায়, কীভাবে হয়, সেইগুলো কিন্তু আমরা আসলে জানতাম না অনেক সময়। আমিও আমার ছোটোবেলা জানতাম না, তারপর পড়াশোনা করে জেনেছি যে এগুলো আসলে এইরকম। তো আপনাদের কিছু জানার যদি থাকে তাহলে ধন্যবাদ। কি লিখেছেন, যোগ নিয়োগ বাদ না, তো উপসর্গ না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাকে দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে সত্যিকার অর্থে আপনাদেরকে অনেক পছন্দ করি, ভালোবাসি, এবং আপনারা যে অনেক ব্রিলিয়ান্ট এটাও আমি জানি। এবং আপনারা একটা জিনিস লাস্ট পর্যায়ে ছোট্ট একটি মোটিভেশন দিয়ে আপনাদের ক্লাসগুলো শেষ করছি, সেটা হচ্ছে যে আপনারা একটি বছর যদি মাত্র পরিশ্রম করেন, খুব ভালোভাবে একটি বছর যদি পরিশ্রম করেন, সে একটি বছরের ফলাফল আপনি সারা জীবন ভোগ করবেন, এবং সেটি কিন্তু আপনিই ভোগ করবেন, আপনার বাবা মা ভাই বোন বা অন্য কেউ ভোগ করবে না। এবং কষ্ট হলে সেটা কিন্তু আপনারই জীবনে শেষ পর্যন্ত মানুষ একা এবং নিঃসঙ্গ, কষ্ট হোক ভালো হোক আনন্দ বেদনা যেটাই হোক, সেটা কিন্তু একমাত্র মানুষই কিন্তু সর্বোচ্চটা ভোগ করে, সেটা কষ্ট হোক কিংবা দুঃখ হোক। তো আপনারা 1 বছর খুব ভালোভাবে পরিশ্রম করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, প্রিলিমিনারিতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই বিষয়গুলোতে আপনারা অনেক বেশি জোর দেবেন। জোর দিলে কিন্তু আপনাদের এই পরীক্ষায় প্রিলিমিনারি পাশ করার একটা সুযোগ তৈরি হবে। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করব। সম্ভবত আপনাদের আর কোনো জানার বিষয় নেই। আগামী দিন আমরা ধাতু নিয়ে একটি ক্লাস করব। ধাতুটাকে আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা খুব সহজ একটি টপিক, আসলে সহজ নয়, ওখান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং আসছে এবং ভবিষ্যতে আসবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।